কি অবস্থা বাচ্চারা, কেমন আছো সবাই? আমি চলে আসলাম তোমাদের অভিক ভাইয়া শিওর শর্ট সিরিজের আজকের সিকিউ পার্টের ক্লাসটা নিয়ে। অ্যান্ড তোমরা দেখেছো যে আমরা কিন্তু অলরেডি এইটার যে এমসিকিউ পোর্শনটা সেটাও কিন্তু শেষ করে ফেলেছি। সো আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না তোমরা আগে সিকিউ পার্টটা দেখবা নাকি এমসিকিউ পার্টটা আসছে। তো যেটাই হোক, এই সেম চ্যাপ্টারের সিকিউর একটা পার্ট আছে, এমসিকিউর একটা পার্ট আছে, শিওর শর্ট সিকিউ প্লাস এমসিকিউ সিরিজের। তো আজকে আমাদের ক্লাসটা হবে সিকিউর উপর বেস করে। অ্যান্ড এটা অবভিয়াসলি শিওর শর্ট সিরিজের একটা ক্লাস। অ্যান্ড তোমরা যদি এই ক্লাসগুলো ভালো মতো করো, নাম শুনেই বুঝতে পারতেছো শিওর শর্ট, তাই না? একেবারে এক্স্যাক্ট টার্গেটে যে হিট করবে। সো যদি ঠিকমতো ক্লাসগুলো করো, আমাদের কথাগুলো যদি শোনো, এখানে যে প্র্যাকটিসগুলো আছে এগুলো ঠিকমতো যদি করে ফেলতে পারো, আই থিঙ্ক তোমাদের একটা ভালো প্রিপারেশনের মাধ্যমে এসএসসিতে রেজাল্টটা অনেক ভালো করতে পারবা। ঠিক আছে? তো আজকে ক্লাস শুরুর আগে কিছু কথা বলে নিব। প্রথমে যদি বলি আমাদের ওয়ান শট সিরিজের কথা। তো এসিএস ফিউচার স্কুলের তুমি যদি হচ্ছে প্লে লিস্টটাতে যাও, ফার্স্টে ইউটিউব চ্যানেলে গেলে তারপর যদি সেখানে প্লে লিস্ট অপশানে যাও, যে দেখবা আমাদের প্রতিটা সাবজেক্টের সেখানে কিন্তু সবগুলো চ্যাপ্টারের ভিডিও, ওয়ান শট ভিডিও আপলোড করা আছে। অ্যান্ড এই ওয়ান শট ভিডিওগুলোতে আমরা তোমাদের হচ্ছে কনসেপ্ট দেখাইছি, আগে থিওরি পড়াইছি, তারপর সিকিউ এমসিকিউ সলভ করানো হয়েছে। তো বেসিক্যালি হচ্ছে ওয়ান শট ক্লাসে তুমি পুরো একটা প্যাকেজ পেয়ে যাচ্ছ, যেখানে থিওরিও আছে, সিকিউ আছে, এমসিকিউ আছে। অ্যান্ড এই ক্লাসগুলো যদি দেখো, যেমন এই যে কেমিস্ট্রি আমাদের রায়ান ভাইয়ের এখানে থাম্বনেইল দেওয়া আছে, দেখো টোটাল এখানে 11টা ভিডিও আছে। মানে তোমাদের 12টা চ্যাপ্টার না, তার মধ্যে 11টা চ্যাপ্টার এখানে শ্যুট করে দেওয়া আছে। একটা করা হয়নি, করে দিব আমরা, সমস্যা নেই। তো এই যে 11টা চ্যাপ্টারের ভিডিও আছে, এই 11টা চ্যাপ্টারের ভিডিও যদি কেউ দেখে, তার কি আর সিলেবাস শেষ হতে কোনো কিছু বাকি থাকে? বা তোমাদের যে সিলেবাস আছে সে অনুযায়ী যদি এটা ফলো করো, তার কি কোনো কিছু বাকি থাকবে? আর কি আলটিমেটলি কোনো কিছু বাকি থাকবে না। অ্যান্ড এরপরে দেখো এই সবগুলো কিন্তু ফ্রি, এইগুলো ফ্রি। তারপর আবার আমরা যে শিওর শর্ট সিকিউ দিচ্ছি, এমসিকিউ দিচ্ছি, এগুলোও ফ্রি। সো তুমি চাইলে ওয়ান শট করতে পারতেছো, তারপর শিওর শর্ট সিকিউ দেখতে পারতেছো, শিওর শর্ট এমসিকিউ দেখতে পারতেছো। সো তোমাকে আটকানোর আলটিমেটলি জায়গা নাই, কারণ আমরা সেভাবে ফ্রি রিসোর্সগুলো তোমাদের ইউটিলাইজ করার জন্য দিয়ে রাখছি। এরপরেও দেখবা কিছু স্টুডেন্ট আছে বা কিছু মানুষ আছে, তারা ঠিকমতো এগুলো ইউটিলাইজ করে না। কেন করে না? তারা মনে করে ভাই আজকে ক্লাস করবো না, কালকে করবো, আচ্ছা কালকে না করি পরশু করবো, পরীক্ষা তো দেরি আছে। এইভাবে তারা ক্লাসগুলো জমাতে 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 একেবারে এক্সামের আগে চলে যায়। অ্যান্ড দেখা যায় আলটিমেটলি পরীক্ষার আগে তাদের অনেকগুলা ক্লাস জমে গেছে, বিধায় প্রিপারেশনটাও কী হয়ে যায়, প্রিপারেশনটাও একেবারে তোমার লো লেভেলে চলে যায়। অ্যান্ড আলটিমেটলি রেজাল্টও ডাউন করে। সো এই জায়গাগুলো থেকে তোমাদের কিন্তু এখন থেকে অ্যাওয়ার হয়ে যাওয়া লাগবে। ঠিক আছে? এরপরে আমাদের যে কোর্সটার কথা আমরা বলবো, আমাদের খুব পপুলার অ্যান্ড ডিজায়ার্ড একটা কোর্স, সেটা হচ্ছে এফআরবি, ফাইনাল রিভিশন ব্যাচ ফর এসএসসি 26, এফআরবি 26 যেটা। এখন তোমরা কোয়েশ্চেন করবা, ভাই আপনারা তো ফ্রিতে এত কিছু দিচ্ছেন, তারপরেও এফআরবি কেন দরকার, কেন করতে হবে? আমাদেরকে আগেরগুলো করলে কি প্রিপারেশন হবে না? হ্যাঁ, আগেরগুলো ক্লাস ফ্রি রিসোর্সের ক্লাসগুলো করলেও তোমাদের প্রিপারেশন হবে। বাট একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যত দিন যাবে কন্টেন্টগুলো কিন্তু তত বেশি আপডেটেড হতে থাকবে, তত বেশি কন্টেন্টে আপডেটেড হবে। তুমি দেখবা শিওর শটের স্লাইডের সাথে ওয়ান শটের স্লাইডের অনেক কিন্তু ডিফারেন্স আছে। এরপর এফআরবিতে যখন যাবা, সেইখানেও কন্টেন্টের ডিফারেন্স আসবে। এবং এফআরবিতে আমরা বেশ কিছু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট ওখানে আমরা তোমাদের পড়াবো বা দেখাবো। যেই কনসেপ্টগুলা বা যেই ক্লাসগুলো তুমি যদি করো, আলটিমেটলি কোয়েশ্চেন যতই হার্ড হোক না কেন, হ্যাঁ, যতই তোমাকে হচ্ছে প্যাচে ফেলানোর চেষ্টা করুক না কেন আমাদের টিচাররা, তুমি সেখান থেকে বের হয়ে আসতে পারবা। সেভাবেই আমরা এফআরবির প্ল্যান অ্যান্ড ডিজাইনটা অলরেডি করে ফেলছি। অ্যান্ড আমার ভিডিওটা হয়তো এফআরবি লঞ্চ বা ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা তোমরা দেখতেছো। সো এফআরবি অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা এখনও ভর্তি হওনি, তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। কজ এইখানকার যে ক্লাসগুলো নিচ্ছেন যে টিচাররা, তারা কিন্তু এক কথায় বলতে গেলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স। সো তাদের কাছ থেকে শেখা বা জিনিসগুলা সেখান থেকে হচ্ছে গ্রাফ করা অনেক ভালো একটা ব্লেজিংয়ের ব্যাপার। কারণ আমি যখন তোমাদের মতো স্কুলে বা কলেজে ছিলাম, তখন আমার কিন্তু এই যে অভিদাদা, মাসরুর ভাই, হিমিল ভাই, রাকিব ভাই, অপূর্ব দাদা, এদের ক্লাসগুলো করা কিন্তু ড্রিম ছিল। এরা কাইন্ড অফ একটা তোমাদের লাইফে ব্লেসিংয়ের মতো। সো এইসব মানুষজনের ক্লাস, বস লেভেলের যারা টিচার, তাদের ক্লাস তোমরা কিন্তু এই এফআরবিতে পাচ্ছ। অ্যান্ড আমরা তো আছি। সো বুঝতে পারতেছো আলটিমেটলি তোমরা কতটা সৌভাগ্যবান, ফরচুনেট। তাই
একটা ভালো প্রিপারেশন যদি নিতে চাও এফআরবিটা তোমাদের জন্য একটা বেস্ট কম্বিনেশন হবে। হ্যাঁ, এক্সাম তো আছেই, পাশাপাশি তোমাদের একটা বা দুইটা ক্লাসে তোমাদের প্রতিটা চ্যাপ্টার শেষ করানো হবে। প্রথমে থিওরি পড়ানো হবে, তারপর সিকিউ সলভ হবে, তারপর এমসিকিউ সলভ হবে। অ্যান্ড সিকিউটা কীভাবে সলভ করতে হয়, এমসিকিউগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, কীভাবে টাইমের মধ্যে শেষ করতে পারো, শর্টকাট ট্রিক্স যা যা আছে ইন ডিটেলস সব কিছু শেখানো হবে উইথ অ্যাডভান্স অ্যান্ড ডিপ নলেজ, যেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের এই যে সিকিউ বা এমসিকিউ সিরিজগুলোতে ইনক্লুড করা হয় না। কেন করা হয় না? কারণ এই সিরিজে আমরা সাধারণত পড়াই হচ্ছে তোমার কোশ্চেন অ্যানালিসিস করে পড়ানো হয়। ওইখানেও কোশ্চেন অ্যানালিসিস করেও পড়াবো এফআরবিতে, বাট অবভিয়াসলি কন্টেন্টটা বেশ আপডেটেড এবং অ্যাডভান্স লেভেলে যাবে। তারপরেও এই শিওর শর্ট সিকিউ এবং এমসিকিউর ক্লাস যদি তুমি করো, হ্যাঁ এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তোমার এক্সামে যা আসবে বা যা অ্যান্সার করার মতো তুমি ইজিলি এই ক্লাসগুলো করে তুমি অনেক ভালো একটা মার্ক অ্যাচিভ করতে পারবা। এ প্লাস নিশ্চিন্তে আসবে, তুমি এতটুকু শিওর থাকতে পারো। আর এফআরবির ক্লাসগুলো করলে এ প্লাস তো পাবাই, সাথে তোমার মার্ক যে রেঞ্জটা সেটা দেখবে আরও বাড়তেছে আরও বাড়তেছে আরও বাড়তেছে, কারণ এফআরবি ডিজাইনটাই করা হয়েছে ওইভাবে। সো আমার মনে হয় যারা শিওর শর্ট সিকিউ দেখছো এমসিকিউ দেখছো আমাদের ক্লাসগুলো নিয়ে তো একটা আইডিয়া পাইছই। সো সেই জায়গাটাতে আমাদের উপর বিশ্বাস রেখে তুমি যদি চাও এফআরবিতে জয়েন করতে পারো। অ্যান্ড যদি আলটিমেটলি জয়েন করতেই চাও বা যারা জয়েন করেছো বা করোনি কিন্তু করতে চাচ্ছ, দেরি করো না, দ্রুত জয়েন হয়ে যাও। অ্যান্ড যারা জয়েন করে ফেলছো ক্লাস মিস দিও না, প্রথম থেকে রেগুলারিটি মেইনটেইন করে ক্লাসটা করবা। দেখবে আমাদের ক্লাসও শেষ হচ্ছে, তোমার রিভিশনও শেষ হয়ে যাচ্ছে বা কোর্সটা শেষ হচ্ছে। সো তখন ভালো একটা প্রিপারেশন নিয়ে আলটিমেটলি তুমি এসএসসিতে ভালো কিছু একটা পারফর্ম করতে পারবা। ওকে, সো লেটস স্টার্ট। দেখো, প্রথমে আমরা যে সিকিউটা দেখবো, আমরা টাইপ ওয়াইজ সিকিউ সাজিয়েছি। প্রথমে যে সিকিউটা আছে সেখানে তোমার হচ্ছে জলীয় দ্রবণের প্রকৃতি দেওয়া আছে, বুঝতে পারছো? জলীয় দ্রবণের প্রকৃতি। এখন দেখো এখানে কি বলা হয়েছে যে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম দ্বারা গঠিত যৌগটির জলীয় দ্রবণ কোন প্রকৃতির, সেটা হচ্ছে যৌগের বন্ধন গঠন সহ ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তো এক্সটা কি আছে? এক্সে এইটা হবে অ্যাকচুয়ালি 1 হবে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এখানে 1 দেওয়া আছে। এখন ভাইয়া যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে বন্ধন গঠন সহ যে যৌগটার জলীয় দ্রবণ কেমন হবে সেটা ব্যাখ্যা করতে হবে। তো ফার্স্টে যেহেতু বন্ধন গঠন নিয়ে কোশ্চেন চলেই আসছে, পরের টাইপেও এই কোশ্চেন পাবা, তার আগে তোমাদের বন্ধন গঠন নিয়ে আমি আলোচনা একটু করে দিই, বুঝছো? একটু আলোচনা করে দিই। তো এই বন্ধন গঠন নিয়ে আলোচনা করতে গেলে তোমাদের যেই টপিকটা নিয়ে কথা বলা লাগবে সেটা হচ্ছে অষ্টক তত্ত্ব। এই প্রত্যেকটা টাইপ তোমাদের এই স্লাইডে কিন্তু ইনক্লুড করা আছে। সো আমি আগে প্রত্যেকটা টাইপের যে থিওরিটা আমি একটু দেখাই নিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা টাইপের যে থিওরিটা আছে এটা আমি তোমাদের আগে একটু দেখিয়ে নিচ্ছি। দেখো, অষ্টক তত্ত্ব বেসিক্যালি কী জিনিস? প্রত্যেকটা মৌলই স্থিতিশীল হতে চায়, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যেমন তুমি আজকে আমার শিওর শর্টের ক্লাসগুলো করতেছো, কেন করতেছো? পড়ালেখা করতেছো, কেন করতেছো? কেন? রিজন কি? রিজন হচ্ছে এসএসসিতে ভালো রেজাল্ট করা, আলটিমেটলি জীবনে ভালো কোনো কিছু একটা অ্যাচিভ করা, এটাই তো রিজন। পড়ালেখা করতেছো বা ভালো একটা ক্যারিয়ারের জন্য করতেছো, এক কথায় শিওর শর্ট সিকিউ এমসিকিউ ক্লাস করতেছো এসএসসিতে ভালো কিছু করার জন্য। অর্থাৎ আমরা যাই করি না কেন, যে কাজটাই করি না কেন, প্রত্যেকটার পেছনে আমাদের পজিটিভ কিছু একটা রেজাল্ট আমরা এক্সপেক্ট করি। সেমভাবে এই যে প্রত্যেকটা মৌল আছে, পরমাণু আছে, এদের লাইফেও কি একটা পজিটিভ ডিজায়ার আছে না? একটা গোল আছে না? আছে। গোলটা কি? গোলটা হচ্ছে স্থিতিশীলতা লাভ করা বা স্ট্যাবিলিটি অ্যাচিভ করা। তো এই স্ট্যাবিলিটি অ্যাচিভ করার জন্য তাদের একটা ক্রাইটেরিয়া ফলো করতে হয়। কি ফলো করতে হয়? ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে তাদের যোজ্যতা স্তরে 8টা ইলেকট্রন রাখতে হয়। ভাই যোজ্যতা স্তর কোনটা? যোজ্যতা স্তর হচ্ছে বা যোজ্যতা স্তর বা ভ্যালেন্সিয়াল হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, ঠিক আছে? ভ্যালেন্সিয়াল কোনটা? ভ্যালেন্সিয়াল হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, মানে মনে করো হচ্ছে এইটা, এই যে ঠিক আছে? তো মনে করো শেষ যে ইলেকট্রনটা আমি ভেতরে দেখাচ্ছি না, মনে করো ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা এখানে আছে। তো সর্ববহিস্থ যে কক্ষপথটা এটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স শেল। তো ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন রাখতে হবে? স্ট্যাবিলিটি অর্জনের জন্য 8টা ইলেকট্রন রাখতে হবে। তো যারা এই 8টা ইলেকট্রন রাখবে তারা আলটিমেটলি কি হবে? অধিক সুস্থিত হবে বা স্থিতিশীলতা লাভ করবে। এটা কোন তত্ত্বের আলোকে আমরা বলতেছি? অষ্টক তত্ত্ব। কেন? কারণ দেখো এদের স্থিতিশীলতা আমরা ব্যাখ্যা করতেছি 8টা ইলেকট্রনের উপর বেস করে, এই জন্য তত্ত্বটার নাম হচ্ছে অক্টেট রুল বা অষ্টক তত্ত্ব। এখন কথা হচ্ছে কেন ভাই 8টা ইলেকট্রন থাকলেই এরা স্থিতিশীলতা লাভ করবে? রিজনটা কি? আচ্ছা, রিজনটা হচ্ছে আমরা পর্যায় সারণীতে পড়ে আসছিলাম গ্রুপ 18তে যারা রয়েছে, গ্রুপ 18তে যারা আছে তারা প্রত্যেকে কি নিষ্ক্রিয় গ্যাস না? অর্থাৎ তাদের কিন্তু তোমার অরবিটালগুলো ফিল আপ থাকে, তারা প্রত্যেকেই নিষ্ক্রিয় গ্যাস এবং তারা সবাই সুস্থিত অবস্থায় আছে, বিধায় কারোর সাথে তারা বিক্রিয়া করতে চায় না। এই জন্য এদেরকে আমরা ইনার্ট বলি বা শূন্য যোজির গ্রুপ বলে থাকি, গ্রুপ 18কে। এখন কথাটা হচ্ছে
ওই যে গ্রুপ 18-তে যারা আছে এক্সেপ্ট হিলিয়ামের কথা বাদ দাও, কারণ এটাতে বেসিক্যালি ওটা হচ্ছে এস ব্লক মৌল হওয়ার কথা, বাট নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য ওটাকে নিয়ে আসা হয়েছে 18 নম্বর গ্রুপে। তো অন্যান্য যারা আছে ক্রিপ্টন, জেনন, রেডন, হ্যাঁ, নিয়ন, এদের প্রত্যেকে দেখবা হচ্ছে এরা সবাই পি ব্লক মৌল এবং তাদের প্রত্যেকের শেষ স্তরে 8টা করে ইলেকট্রন আছে। তো দেখা যায় যেহেতু ওই নিষ্ক্রিয় গ্যাসগুলো তোমার হচ্ছে কারোর সাথে বিক্রিয়া করতেছে না, সুস্থিত, এবং প্রত্যেকেরই 8টা করে ইলেকট্রন আছে, তাই হিংসার বশবর্তী হয়ে অন্যান্য পরমাণু বা মৌলগুলো বলে যে আচ্ছা ওরা যেহেতু শেষ কক্ষপথে 8টা রাখছে, তাই ওরা স্থিতিশীলতা লাভ করছে, তাই আমরাও 8টা রাখতে চাইবো। সো 8টার কনসেপ্ট বুঝতে পারছো? কারণ ওই পাশের যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস করে দেখছিলাম, ওদের শেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকে? 8টা করে থাকে। তাই এই সাইডে ওরা বলতেছে, আমরা বুঝতে পারলাম যদি 8টা করে ইলেকট্রন ভ্যালেন্স শেলে রাখা যায় তাহলে সেই সুস্থিত হবে বা স্থিতিশীলতা লাভ করবে। এখন এই 8টা করে ইলেকট্রন রাখার জন্য কেউ ইলেকট্রন গ্রহণ করে, কেউ ত্যাগ করে, বা কেউ ইলেকট্রন শেয়ার করে থাকে। সোজা হিসাব, আশা করি বুঝতে পেরেছ। এখন এইখানে একটা কথা আছে, এই যে কেউ ইলেকট্রন গ্রহণ করতেছে বা ত্যাগ করতেছে, করে সে ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন রাখতেছে? 8টা। এখন 8টা ইলেকট্রন ভ্যালেন্স শেলে রাখার মানে কি? ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন কাদের থাকে? নিষ্ক্রিয় গ্যাসের থাকে। তাহলে এরা অন্যান্য মৌলরাও, সে ধাতু হোক অধাতু হোক, ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন রাখতেছে, রেখে সে স্থিতিশীলতা লাভ করতেছে। তার মানে 8টা ইলেকট্রন রাখা মানে সে কোনো না কোনো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতেছে। আমার কথাটা বুঝতে পারছো? 8টা ইলেকট্রন থাকে কাদের? ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন থাকে কাদের? যারা নিষ্ক্রিয় তাদের। তো অন্যান্য যারা ধাতু অধাতু আছে তারাও কি চাচ্ছে? ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন রাখার জন্য। তাহলে এই 8টা ইলেকট্রন রাখার জন্য ইলেকট্রন গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে, শেয়ারও করতে পারে। করে সে কি করতেছে? তার ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন রাখতেছে। তাহলে যখন তারা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা হচ্ছে শেয়ার করে 8টা ইলেকট্রন রাখতেছে, তখন ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন হচ্ছে। তার মানে ওই 8টা ইলেকট্রন রাখা মানে হচ্ছে সে কোনো না কোনো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতেছে। এখন সে কোন নিষ্ক্রিয় গ্যাসটার ইলেকট্রন বিন্যাস লাভ করবে? সবসময় মনে রাখবা যে কোনো একটা পরমাণু ভ্যালেন্স শেলে যে 8টা ইলেকট্রন রাখবে বা রাখতে চায়, এটা রিজনটা হচ্ছে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করা। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করা, বুঝতে পারছো? তো এখন ওই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে তার কি করতে হবে? ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন রাখতে হবে। আর 8টা রাখলে সে স্থিতিশীল হবে, যেটাই হচ্ছে আলটিমেটলি অষ্টক তত্ত্ব। তাহলে তোমাকে যদি আমি বলি ফ্লোরিন কার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে? ফ্লোরিন নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন। তাহলে ফ্লোরিন কার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে? ফ্লোরিন করবে হচ্ছে নিয়নের মতো। এখন তুমি বলতে পারো ভাই আর্গন, হ্যাঁ আর্গনের হতে পারে, বাট আর্গনের কত বলো তো? পারমাণবিক সংখ্যা 18, নিয়নের কত? 10, ফ্লোরিনের কত? 9। তাহলে ফ্লোরিনের কাছাকাছি কে আছে? নিয়ন। তাহলে ফ্লোরিন কার মতো করবে? নিয়নের মতো। আচ্ছা, তুমি যদি এখন বলতা ভাই আপনি আমাকে ম্যাগনেসিয়ামটা একটু বোঝান, ম্যাগনেসিয়াম কার মতো করবে? ম্যাগনেসিয়ামের 12, ওই পাশে আর্গন আছে 18, নিয়ন আছে 10, তাহলে ম্যাগনেসিয়াম কার মতো করবে? নিয়ন। আচ্ছা, এখন যদি আমাকে বলতে ভাই ক্যালসিয়াম কার মতো করবে? ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, ক্যালসিয়ামের এই পাশে তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কে আছে? 18, কাছেই আছে। তাহলে ক্যালসিয়াম কার মতো তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে? সেটা হচ্ছে আর্গনের মতো। বুঝতে পারছো? এই হচ্ছে আলটিমেটলি কাহিনী। তার মানে এটা ফ্লোরিন হয়ে যায় F-, এটা হবে Md2+, এটা হবে না হচ্ছে আর ক্যালসিয়াম 2+। সো দেখবা আলটিমেটলি কোনো সমস্যা নেই। তো বেসিক্যালি এটা হচ্ছে অষ্টক তত্ত্ব। তো একটা আমরা দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। মনে করি যে ফ্লোরিন দিয়ে দেখাই। ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা দেখো তো? 2, 7। তার মানে এখন সে কি করবে অষ্টক তত্ত্ব মানার জন্য? তার কাছে ওয়ে আছে 2টা। আচ্ছা, ফ্লোরিন না, ক্লোরিন দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবো আরো ইজিলি। ক্লোরিন দিয়ে দেখাই, ক্লোরিন দিয়ে উদাহরণটা দিই। ক্লোরিন ইলেকট্রন বিন্যাস কি? 2, 8, 7। তাহলে তার অষ্টক তত্ত্ব মানার জন্য ওয়ে আছে কি? ওয়ে আছে 2টা। একটা হচ্ছে 7টা ইলেকট্রন ত্যাগ করা, আর একটা হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করা। এখন ক্লোরিন কোনটা করবে? দেখো ক্লোরিন পর্যায় সারণী বেসিক্যালি কোথায় অবস্থিত? ডানের দিকে না? গ্রুপ 17 ডানের দিকে অবস্থিত, তাই না? তো একটা পর্যায় সারণী যদি তুমি বাম থেকে ডানে যাও তাহলে কি হয়? বাম থেকে ডানে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, আয়নাইজেশন এনার্জি বাড়ে। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি মানে কি বলো? আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে তোমার ওই ইলেকট্রন বের করতে যেই শক্তিটা লাগে, ওই যে কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন বের করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটা আয়নাইজেশন এনার্জি। তার মানে ইলেকট্রনটা বের করতে তোমার যেটা এনার্জিটা লাগতেছে এটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তো বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি বাড়ার অর্থটা কি? ইলেকট্রনটা বের করতে বেশি শক্তি দেওয়া লাগতেছে। বেশি শক্তি দেওয়া লাগার অর্থটা কি? কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে ভ্যালেন্স শেলের ইলেকট্রনটা খুব স্ট্রং বন্ড দ্বারা আবদ্ধ আছে। আমরা পর্যায় সারণীতে ডিটেলসে পড়ে আসছি। তাহলে এনার্জি যেহেতু বেশি লাগতেছে এবং
পজিটিভ এবং নেগেটিভ মানে নিউক্লিয়াস এবং ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের মধ্যে একটা শক্তিশালী আকর্ষণ বল কাজ করতেছে, তো তুমি কি এখান থেকে ইলেকট্রন বের করতে পারবা? তাও 7টা ইলেকট্রন পসিবল বের করা? ইলেকট্রন বেসিক্যালি বের করা পসিবল না। তার মানে এখানে সেই ইলেকট্রন কোনো কিছু বের করতে পারবে না অষ্টক তত্ত্ব পূরণের জন্য। তাহলে সে কি করবে? আমরা দেখতেছি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, তাহলে এ তো ডান দিকেই আছে, তার মানে কি ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বেশি। ইলেকট্রন আসক্তি আলটিমেটলি কি, বাংলা কথা যদি বলি সেটা হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তাহলে ক্লোরিন বাম থেকে যদি ডানে যায় তার ইলেকট্রনের আসক্তি বাড়তেছে, তার মানে সে ইলেকট্রন কি করবে? যেহেতু ডানে আছে ইলেকট্রনটা গ্রহণ করবে। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? Cl মাইনাসে পরিণত হবে। তাহলে এখন দেখো এখানে ইলেকট্রন কয়টা? আগে ছিল 2 8 7, এখন কি হয়েছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে 2 8 8, তাহলে এটা কার? 8 8 16 2 18, এটা কার ইলেকট্রন বিন্যাস? আর্গন। তাহলে ক্লোরিনটা ক্লোরাইড আয়ন হয়ে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীলতা লাভ করছে, বুঝছো? এবার ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি করতেছে? ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করো 2 8 2। এখন দেখো ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সিয়ালে কয়টি ইলেকট্রন আছে? 2টা। তাহলে অষ্টক তত্ত্ব পূরণের জন্য তার ওয়ে আছে 2টা, একটা হচ্ছে 6টা ইলেকট্রন গ্রহণ করা, নাহলে 2টা ইলেকট্রন বের করে দেওয়া। তো ম্যাগনেসিয়াম কি করবে? ম্যাগনেসিয়াম কি পর্যায় সারণীর বাম দিকে আছে না? এ আছে বাম দিকে, গ্রুপ 2 পর্যায় সারণীর বাম দিকে আছে। তো বাম দিকে যারা আছে তাদের কি আয়নাইজেশন এনার্জিটা বেশি নাকি কম? আয়নাইজেশন এনার্জিটা কম। ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি নাকি কম? ইলেকট্রন অ্যাফিনিটি কম। তো ইলেকট্রন অ্যাফিনিটি কম মানে কি? ইলেকট্রনকে আকর্ষণ করতে চাইবে বা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। আয়নাইজেশন এনার্জি কম, তার মানে কি? তার মানে হচ্ছে ওই যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা তুমি ইজিলি বের করতে পারবে, অর্থাৎ ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের সাথে সেন্টারে পজিটিভ চার্জের আকর্ষণ বলটা বেশ দুর্বল আছে। তাহলে কি হবে? যেহেতু দুর্বল আছে তুমি সহজেই এই 2টা ইলেকট্রন ম্যাগনেসিয়াম থেকে বের করে তাকে ক্যাটায়নে পরিণত করতে পারবা। তাহলে ম্যাগনেসিয়াম কি করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করে Mg2+ পরিণত হবে। তো আগে ছিল 2 আর 2, এখন এই 2টা বের হয়ে গেছে, তাহলে এখন কি 2 আর 8 এই ইলেকট্রন বিন্যাসটা আছে, তো 2 8 এটা কার ইলেকট্রন বিন্যাস? নিয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে ম্যাগনেসিয়াম কিসে পরিণত হলো? ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রন বিন্যাস লাভ করে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশনটা সে হচ্ছে তৈরি করছে এবং সে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতেছে, অর্থাৎ স্থিতিশীলতা লাভ করছে। শেষ, বোঝা গেছে অষ্টক তত্ত্ব? ওকে, এখন সেম ভাবে আমরা যদি ইলেকট্রন শেয়ার দেখাইতে চাইতাম, মনে করা হচ্ছে মিথেন, CH4 মিথেনের ক্ষেত্রে কি হতো? CH4 মিথেনের ক্ষেত্রে কি হতো? দেখো মিথেনের ক্ষেত্রে মনে করা হচ্ছে এখানে আছে কার্বন, তাই না? আমরা ডট স্ট্রাকচারটা তোমাকে একটু সহজে বোঝানোর জন্য দেখাচ্ছি যেন টাইমটা একটু বাঁচে, তোমরা ডায়াগ্রাম দিয়ে আঁকবা। তো দেখো কার্বনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা? 2 4। ডট স্ট্রাকচার কীভাবে আঁকতে হয় দেখো, সবসময় ভ্যালেন্সিয়াল নিয়ে কাজ করতে হয়। কেন? কারণ যে কোনো বন্ধন হোক, আয়নিক, সমযোজী, ধাতব, যেটাই হোক, যে কোনো বন্ধনে ভূমিকা রাখে কে? বন্ধন তৈরিতে ভূমিকা কে রাখে? ইলেকট্রন। কোন ইলেকট্রনগুলো ভাইয়া? যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো। তাই আমাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন নিয়ে কাজ। তো CH4 এটা কি একটা সমযোজী বন্ধন না? কেন হয়, কিভাবে হয়, একটু পরে দেখাচ্ছি। 2টাই কথা তো, তাহলে এটা গেল। এবার হাইড্রোজেন দেখো তো, হাইড্রোজেনের কি? এক। তো এখন দেখো CH4 কার্বনটা কিন্তু তোমার 2 4 6 8 8টা অষ্টক তত্ত্ব মেনে চলেছে ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ সে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে, তাই না? আগে তো 2 ছিল, তার মানে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে। আর হাইড্রোজেন কার মতো? 2 2 2 2, মানে প্রত্যেকটা হাইড্রোজেন আলটিমেটলি হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে। কিন্তু এখন তুমি যদি BF3 দেখতে, BF3 দেখো তো, BF3 স্ট্রাকচারটা, বোরনের ভ্যালেন্সিয়ালে কয়টা ইলেকট্রন থাকে? 3টা থাকে, 2 3, 3টা থাকে, তার মানে 1 2 3। এবার তুমি ফ্লোরিনটা দেখো, এই যে ফ্লোরিন একটা, তাহলে ফ্লোরিন কি করতো? এখানে একটা শেয়ার, এখানে একটা শেয়ার, বাদ বাকি তো তার ওই 6টা তো আছেই, তাই না? 6টা আছে না? এই যে 6টা, তাহলে শেয়ার হয়েছে এই এক জোড়া। তাহলে এখন দেখো প্রত্যেকটা ফ্লোরিন অষ্টক তত্ত্ব মেনে চলেছে, সমস্যা নেই। 8টা করে ইলেকট্রন আছে, আগের 7টা শেয়ারকৃত, বোরন দ্বারা শেয়ারকৃত একটা ইলেকট্রন 8টা। কিন্তু এখন বোরনে কয়টি ইলেকট্রন আছে দেখো তো? শেয়ার করার পরে 2 4 6টি ইলেকট্রন আছে ভ্যালেন্সিয়ালে। ভাইয়া আমরা এতক্ষণ বলে আসলাম এই যে যৌগ গঠন হচ্ছে বা সে 8টা ইলেকট্রন রাখার জন্য কি করতেছে? ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে বা শেয়ার করে। তো এখানে তো ইলেকট্রনের শেয়ার করছে বোরন, তাও কি তার 8টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন নাই, তারপরও শেয়ার করছে, মানে স্থিতিশীলতা লাভ করার দিকে গেছে আস্তে আস্তে। কেন বা কিভাবে? রিজনটা কি?
এইখানেই হচ্ছে অষ্টক তত্ত্বের সীমাবদ্ধতা। অষ্টক তত্ত্ব বলেছিল যে যৌগ গঠনের জন্য তার ভ্যালেন্স শেলে স্থিতিশীলতা লাভের উদ্দেশ্যে কয়টি ইলেকট্রনই থাকবে? 8টা। কিন্তু আমরা দেখি সব যৌগের ক্ষেত্রে এটা মানে না। তার ভ্যালেন্স শেলে 8টি ইলেকট্রন নাই, তারপরে সে যৌগ গঠন করছে, তারপরে সে স্থিতিশীল হওয়ার চেষ্টা করতেছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে 2-এর নিয়ম। এইটাকেই উঠানোর জন্য আমার যেই কনসেপ্টটা আসে সেটা হচ্ছে 2-এর নিয়ম। 2-এর নিয়ম অনুসারে কি বলা হয়? 2-এর নিয়মে বলা হয় ইলেকট্রনগুলো আলটিমেটলি ভ্যালেন্স শেলে জোড়ায় জোড়ায় থাকবে। ইলেকট্রনগুলো ভ্যালেন্স শেলে কিসে থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে। তো এখন BF3 স্ট্রাকচারটা দেখো তো, BF3 স্ট্রাকচারটা দেখো, BF3 স্ট্রাকচারটা দেখো। এখন দেখো তো এখানে ফ্লোরিন তো অষ্টক তত্ত্ব মানছে, সমস্যা নেই। এবার বোরনেরটা দেখো, বোরনে কি হয়েছে? 2 4 6, 2 4 6, 6টা ইলেকট্রন, মানে কয়টা? 3 জোড়া। ইলেকট্রনটা জোড়ায় জোড়ায় আছে, সো তার মানে সে যৌগ গঠন করতে পারবে। বুঝতে পারছো? তাহলে অষ্টক তত্ত্বে কি বলা হয়েছিল? স্থিতিশীলতা লাভের উদ্দেশ্যে যৌগ গঠনের জন্য সে কি করবে? তার ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন রাখবে, তার জন্য ইলেকট্রন গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে, শেয়ারও করতে পারে। আর 2-এর নিয়ম কি বলছিল? যে 8টা ইলেকট্রন রাখতে হবে এমন কোনো কথা নেই, তার ভ্যালেন্স শেলে সেই ইলেকট্রনগুলো আলটিমেটলি কীভাবে থাকবে? পেয়ার্ড অবস্থায় থাকবে বা জোড়াবদ্ধ হয়ে থাকবে। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা, তাহলে 2-এর নিয়মটা আই থিঙ্ক আমরা ক্লিয়ারলি বুঝে ফেলতে পারছি, তাই না? অষ্টকের তত্ত্ব আর 2-এর নিয়মটা আমরা বুঝছি। তারপর আমরা এখন আলোচনা করবো তাহলে হচ্ছে 2টা বন্ধন নিয়ে। একটা হচ্ছে সমযোজী বন্ধন আর একটা হচ্ছে আয়নিক বন্ধন। তো ফার্স্টে আয়নিক বন্ধন নিয়ে একটা আলোচনা করি। আয়নিক বন্ধন বেসিক্যালি কি? নাম শুনেই বুঝতেছো আয়নিক বন্ধনের জন্য আয়ন হওয়া লাগবে, তাই না? তো জেনারেলি রাসায়নিক বন্ধন বা যে কোনো বন্ধন, বন্ড মানে বুঝবা সেখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে। অ্যাট্রাকটিভ ফোর্স, দ্যাটস মিন আকর্ষণ বল কাজ করতেছে। বুঝতে পারছো? তাহলে আয়নিক বন্ধন, তাহলে এই অ্যাট্রাকটিভ ফোর্সটা ক্রিয়েট হবে কিসের মাধ্যমে? 2টা ভিন্নধর্মী আয়নের মাধ্যমে, অর্থাৎ একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। কারণ সমধর্মী চার্জ তো পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আয়নের মাধ্যমে যদি অ্যাট্রাকশনটা হতে হয়, তাহলে অবভিয়াসলি আয়ন 2টা কি হইতে হবে? অপোজিট হতে হবে, সহজ হিসাব। এখন দেখো, এই আয়নিক বন্ধন বোঝার আগে আমাদের 2টা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। এখন ক্যাটায়ন আর অ্যানায়ন জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্যাটায়ন কি আর অ্যানায়ন কি? ক্যাটায়ন বেসিক্যালি আর কোনো কিছুই না, এরাও একটা ধনাত্মক চার্জ। অর্থাৎ কোনো একটা মৌল মনে করো আছে এ, একটা মৌল এ আছে, পরমাণু, নিরপেক্ষ পরমাণু এ। এখন মনে করো সেই ইলেকট্রন ত্যাগ করলো। কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে? একটা ত্যাগ করতে পারে, 2টো ত্যাগ করতে পারে, 3টা ত্যাগ করতে পারে, যে কোনো ইচ্ছে। তো সব মনে করো সে n সংখ্যক ইলেকট্রন ত্যাগ করলো। তাহলে যদি কেউ একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার চার্জ কত হয়? +1। যদি 2টা ত্যাগ করে চার্জ কত? +2। 3টা ত্যাগ করে চার্জ কত? +3। তাহলে n সংখ্যক ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তার চার্জ কত? n+। ঠিক আছে? তো একটা এক্সাম্পল দেখি। মনে করো হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কি করতেছে? ইলেকট্রন বিন্যাসটা দেখো, 2 8 1। তাহলে সোডিয়াম কি করবে? অষ্টতত্ত্ব মানার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, করে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হলো। ওকে, এবার মনে করো একটা অ্যানায়ন গঠন যদি আমরা দেখি। তো আচ্ছা, তার আগে একটু বলে নিই, এই যে নিরপেক্ষ পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে যখন ধনাত্মক আয়নে পরিণত হয়, এই ধনাত্মক আয়নটাকে আমরা বলি হচ্ছে তোমার ক্যাটায়ন। ঠিক আছে? ক্যাটায়ন তৈরি। ওকে, এরপর হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন তৈরি যদি তুমি একটু দেখো, খুবই সহজ। মনে করো একটা মৌল পরমাণু আছে বি, তো সে কি করলো? সে ইলেকট্রন গ্রহণ করলো। ইউজুয়ালি ক্যাটায়ন তৈরি করে কারা জানো? ক্যাটায়ন তৈরি করে হচ্ছে ধাতু। এইগুলো আসলে কারা হয়? ধাতু হয়, অথবা যাদের আয়নাইজেশন এনার্জিটা কি কম নাকি বেশি? কম হয়। যাদের আয়নাইজেশন এনার্জি কম তারা সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে, এবং এদের ইলেকট্রন অ্যাফিনিটি, এই বৈশিষ্ট্যগুলো মাথায় রেখো, কিন্তু পর্যায় সারণীতে আরো ভালো বুঝবা, রিলেট করতে পারবা। ইলেকট্রন অ্যাফিনিটিও কম হচ্ছে। আর অ্যানায়ন তৈরি কারা করবে? অধাতু যারা। এবং এরা কি করে? এরা ইলেকট্রন গ্রহণ করবে। মনে করো এক বা একাধিক গ্রহণ করলো বা n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে কেউ যদি একটা নেগেটিভ চার্জ গ্রহণ করে, চার্জ কত? -1। 2টা গ্রহণ করলে -2, 3টা গ্রহণ করলে -3। তাহলে n সংখ্যক গ্রহণ করছে, চার্জটা কি হয়ে যাবে? Bn-। তাহলে বিটা আলটিমেটলি কারা হবে? যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে, এরা হবে অধাতু। এদের আয়নাইজেশন এনার্জি হবে হচ্ছে অনেক বেশি, এদের ইলেকট্রন অ্যাফিনিটিটাও হবে বেশি, এই জন্য গ্রহণ করবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তো এখন একটা এক্সাম্পল দেখে নাও, একটা উদাহরণ দেখো। মনে করো হচ্ছে এই যে ক্লোরিন Cl, ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 2 8 7। তো এরা কি করবে? স্বাভাবিকভাবে এরা কি করবে? অষ্টক তত্ত্ব পূরণের জন্য
একটা ইলেকট্রন গ্রহণ করবে। কেন করবে ব্যাখ্যা আমরা আগে বলে আসছি এবং এখানেও লেখা আছে Cl-। তাহলে কি হচ্ছে, কোনো একটা নিরপেক্ষ পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হচ্ছে, ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে, এবং ওই ঋণাত্মক আয়নটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানায়ন। বুঝতে পারছো? বোঝা গেছে? তাহলে এটা ছিল ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে কি হইলো, আমরা দেখলাম ক্যাটায়নটা কি চার্জ, ক্যাটায়নটা হচ্ছে ধনাত্মক চার্জ, পজিটিভ চার্জ। ক্যাটায়নটা কি চার্জ, ক্যাটায়নটা হচ্ছে ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ। তাহলে এটা হচ্ছে তোমার পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এবার সে অ্যানায়ন যে আছে ওই চার্জটা কি চার্জ, অ্যানায়নটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, নেগেটিভ। তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভ এদের মধ্যে কি কাজ করে, একটা আকর্ষণ বল কাজ করে, একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, এবং এই অ্যাট্রাকশন ফোর্সের জন্যই তারা কি হয়, তারা কাছাকাছি এসে যৌগ গঠন করে, সেই যৌগটাকে আমরা বলি আয়নিক যৌগ। তো যখন ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের একটা নাম আছে, কি নাম জানো, সেই নামটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। বুঝতে পারছো? এই আকর্ষণ বলটার জন্য সে কি হয়, কাছাকাছি এসে যৌগ গঠন করে, যেটাকে আয়নিক যৌগ বলি, এবং এই বন্ধনটাকে বলি আয়নিক বন্ধন। এবং এই বলটা কিন্তু অনেক শক্তিশালী একটা বল। বুঝছো? বলটা অনেক শক্তিশালী একটা বল। তো আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয় আমরা আলটিমেটলি দেখলাম, তাই না? এটা আমরা আলটিমেটলি দেখে ফেললাম। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আমরা একটা আয়নিক যৌগের যদি বৈশিষ্ট্য বলি, বৈশিষ্ট্য কিনা আমরা বুঝতে পারতেছি। আয়নিক যৌগের বৈশিষ্ট্য কি কি হবে বলো তো? খুব ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য বা শর্ত আছে। তাহলে এই শর্তটা হচ্ছে, প্রথমে অবশ্যই আয়নিক যৌগ তৈরি হইতে গেলে সেখানে ক্যাটায়ন থাকতে হবে, ক্যাটায়ন ও অ্যানায়ন থাকতে হবে, তাই না? ক্যাটায়ন ও অ্যানায়ন থাকবে। তাহলে ক্যাটায়ন আসে কোথা থেকে, ধাতু থেকে, অ্যানায়ন আসে কোথা থেকে, অধাতু থেকে। তার মানে সেই আয়নিক যৌগটা আলটিমেটলি ধাতু ও অধাতুর মধ্যে বন্ধন। তাহলে আয়নিক যৌগ হইতে গেলে ধাতু অধাতু লাগবে, এবং মাঝেদের আকর্ষণ বলটা কি থাকবে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আই থিঙ্ক তোমাদের বুঝাইতে পারছি, ঘটনাটা বুঝাইতে পারছি। ক্লিয়ার? ওকে, তো আয়নিক বন্ধন ডান। এরপরে আমরা যেটা যাইতে পারি সেটা হচ্ছে সমযোজী বন্ধনে। সমযোজী বন্ধন বা কোভালেন্ট বন্ড। তো এখানে কি হয়, কোভালেন্ট বন্ডের যে শর্তটা সেটা হচ্ছে, এইখানে কোভালেন্ট বন্ডটা কাজ করবে তোমার অধাতুর মধ্যে। কিসের মধ্যে কাজ করবে? দুইটা অধাতুর মধ্যে, অধাতুর মধ্যে বন্ধন, অধাতু যে বন্ধন সেটা হচ্ছে কোভালেন্ট বন্ড। সিম্পল হিসাব, মনে করো Cl2, দেখো Cl2, তো এটা কি করবে, ক্লোরিন। এটা কিভাবে তৈরি হয় দেখো, ক্লোরিনের আমি ডট স্ট্রাকচার দেখাচ্ছি, এরপরে যখন টাইপে আসবে তখন ডায়াগ্রামটা আমি তোমাদের দেখাই দিব, একটা সমস্যা নেই। ক্লোরিন 2, 6 ভ্যালেন্সিয়ালটা দেখাচ্ছি, জাস্ট 7, ঠিক আছে। এই পাশে একটা ক্লোরিন আছে, সেটাও কত, 7, 2, 4, 6, 7। তাহলে এখন দেখো এই ক্লোরিনে কয়টা ইলেকট্রন, এই ক্লোরিনে 2, 4, 6, এই যে শেয়ার হয়েছে যেটা 8টা ইলেকট্রন, এই ক্লোরিনে 2, 4, 6, আর এই যে শেয়ার হয়েছে 8টা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এই অধাতু বন্ধন এটা হবে কিসের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে, ইলেকট্রন শেয়ার হবে। আর আগেরটা থেকে কোনো ইলেকট্রন শেয়ার হবে, এখানে কিন্তু ইলেকট্রন শেয়ার হবে না। এখানে কি হবে, আয়নিক বন্ধনে ইলেকট্রন দান গ্রহণ হবে, ঠিক আছে। কেউ দান করবে, কেউ গ্রহণ করবে, কোনো শেয়ার হবে না। আশা করি বুঝাতে পারছি সমযোজী যৌগটা কি, সেটা আইডিয়া একটা পাইছো। আচ্ছা, এবার এইখানে যে কোশ্চেনটা আছে এটা সলভ করতে যাই তোমাদের একটু ডায়াগ্রাম সহ ডিটেলসে কীভাবে কী করা লাগে আমি দেখাই দিচ্ছি। একটা দেখাই দিব, বাদ বাকিগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রথমটা, এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগটির জলীয় দ্রবণ কোন প্রকৃতির এবং যৌগটির বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তাহলে এখন দেখো এক্সটা কি, এক্সটা হচ্ছে হাইড্রোজেন, তাই না। এক্স ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন দুইটাই কি, অধাতু। তাহলে এখানে কোন ধরনের বন্ধন হবে, সমযোজী বন্ধন। তো তোমরা যখন সিকিউ লিখবা ফার্স্টে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে বলবা এক্সটা হচ্ছে হাইড্রোজেন, ওয়াইটা হচ্ছে নাইট্রোজেন। যেহেতু এক্স অধাতু, ওয়াইটাও অধাতু, তাহলে অধাতু এরা হচ্ছে পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সমযোজী যৌগ তৈরি করবে, এবং যৌগটি হবে কি, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করে, NH3 অ্যামোনিয়া তৈরি করে। এবার তোমার ডায়াগ্রাম দিয়ে যে
অ্যামোনিয়া কেন তৈরি হয়, নাইট্রোজেন কেন শেয়ার করতেছে, হাইড্রোজেন কেন শেয়ার করতেছে, ওই যে অষ্টক তত্ত্ব, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কনসেপ্ট। নাইট্রোজেন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, হাইড্রোজেন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তো এই সব কিছু দিয়ে অষ্টক তত্ত্বটা দিয়ে ব্যাখ্যা সুন্দর মতো যা যা বলছি সুন্দর মতো তাই লিখতে হবে। এবং যেটা করা লাগবে সেটা হচ্ছে একের ঘ, তাই না? সেটা অবশ্যই প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। প্রথমে এগুলা লিখে বলবা যে প্রথমে যে যখন বললাম না, ফার্স্টে কি বললাম যে উদ্দীপকের এক্স কোণ মৌল ওয়াই কোণ মৌল, এটা তো বললে। তারপরে বলবে এটা অধাতু, যেহেতু দুইটাই অধাতু তাই এটা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সমযোজী যৌগ তৈরি করবে এবং যৌগটি হবে অ্যামোনিয়া। এটুকু লিখবা, লিখে বলবা নিচে এদের যৌগ গঠন ব্যাখ্যা করা হলো। লিখলে, লেখার পরে যেটা করবা সেটা হচ্ছে প্রথমে দেখাবা ওই দুইটা মৌলের বা পরমাণুর ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস কি হয়, 2 5 2 5। হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের 1। এবার তুমি হচ্ছে ওই অষ্টক তত্ত্ব যে কথাগুলা, কেন ইলেকট্রন শেয়ার করতেছে, কি জন্য, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, স্থিতিশীল হতে চায়, কার মতো হইতে চায়, নাইট্রোজেন নিয়নের মতো, হাইড্রোজেন হিলিয়ামের মতো, এই জিনিসপাতিগুলো সুন্দর মতো যা যা বসি গুছাই টুছাই লিখে ফেলবা। গেল, লেখা শেষ। এই লেখার আগে যখন ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছ, এই ইলেকট্রন বিন্যাস দেখানোর পাশাপাশি যেটা করবা, মনে করো নাইট্রোজেন এটা দেখাইছো, আমি একটু দেখাই। এখানে নাইট্রোজেনের ডায়াগ্রামটা অবভিয়াসলি দেখাবা, ডায়াগ্রামটা দিয়ে দিবা। তো নাইট্রোজেনের ডায়াগ্রামটা কেমন, এই যে এরকম এরকম 2 5 2 5। হাইড্রোজেনেরটা কেমন 1, তো দেখাই দিবা 1, এটা দেখাই দিতে হয় মাস্ট, ঠিক আছে, এটা মাস্ট দেখাইলে। এরপরে কি করবা, এরপর হচ্ছে অ্যামোনিয়ার গঠন তো দেখাবা। অ্যামোনিয়ার গঠন, অ্যামোনিয়া কীভাবে, NH3। তার মানে নাইট্রোজেন মাঝে আছে, ডায়াগ্রামটা আঁকবা। অবশ্যই এই বন্ধন আসলেই ডায়াগ্রাম দেখানো কিন্তু মাস্ট, বুঝছো, ডায়াগ্রাম দেখানো মাস্ট। তাহলে দেখো 2 আর এখানে কয়টা আছে 5, তাই না? তার মানে হচ্ছে 1 2 3 4 5। তো যেখানে শেয়ার হচ্ছে এটা একটু আলাদা করে রাখলাম। তাহলে এবার হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন কি করবে দেখো, এই যে হাইড্রোজেন, ওকে দেখো খেয়াল করো, এই যে হাইড্রোজেনের যেটা, এই যে সেই হাইড্রোজেন ইলেকট্রনটা। ওকে, সেম ভাবে এই পাশের হাইড্রোজেন যেটা, এই পাশে হাইড্রোজেন যেটা, হাইড্রোজেন সেই পাশেরটাও আঁকি, এই পাশের হাইড্রোজেন যেটা দেখো। তাহলে ও এখানে শেয়ার করলো, ও এখানে শেয়ার করলো। তাহলে এখন দেখো তো নাইট্রোজেন ইলেকট্রন কয়টা হইলো, 2 4 6 8, 8টা। অষ্টক তত্ত্ব মানছে হাইড্রোজেনের কয়টা, এই হাইড্রোজেন দুটো, এই হাইড্রোজেনের দুটো, এই হাইড্রোজেনের দুটো। তার মানে এরা কার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে, দুইটা হিলিয়ামের মতো নিষ্ক্রিয় গ্যাস। নাইট্রোজেন নিয়নের মতো, হাইড্রোজেন হিলিয়ামের মতো। শেষ। ওই যে ব্যাখ্যাগুলো আগে দিয়ে আসছি, সুন্দর মতো ব্যাখ্যা দিবা, ডায়াগ্রাম এঁকে দিবা, ফুল মার্ক। বুঝতে পারছো? এখন বলছে এই যে যৌগটা তৈরি হলে বন্ধন গঠন দেখাইলাম ডিটেলসে সব কিছু লিখলাম, ডায়াগ্রাম দেখাইলাম। এবার আমাকে বলছে এদের জলীয় দ্রবণের প্রকৃতিটা কেমন হবে সেটা। আচ্ছা, এদের জলীয় দ্রবণ মানে কি, অ্যামোনিয়ার সাথে তোমার পানি অ্যাড করতে হবে। জলীয় দ্রবণ বলছে অ্যামোনিয়ার সাথে কি করতে হবে, অ্যামোনিয়ার সাথে পানি অ্যাড করতে হবে। তাহলে অ্যামোনিয়ার সাথে পানি অ্যাড করো, পানি অ্যাড করলে কি হয়, অ্যামোনিয়ার সাথে পানি অ্যাড করলে কি হয়, অ্যামোনিয়ার সাথে পানি অ্যাড করলে তৈরি হয় হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। মানে পানিটাকে যদি ভাঙো তাহলে হয় এইচ আর ওইচ, এইভাবে থাকে। তো এই NH3 যখন এইচের সাথে যায় তখন NH4+ অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, আর এইটা তাহলে কি হয়, NH4+ OH- দুটো যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। বুঝতে পারছো? মানে ট্রিক্সটা কি দেখো, NH3 আর H এরা যখন অ্যাড হয়, এটা প্রোটন অ্যাড হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তাই না, পানিতে। তাহলে NH3 এর সাথে যখন প্লাস যায়, তাহলে আগে হাইড্রোজেন ছিল কয়টা, 3টা, এখন একটা যুক্ত হচ্ছে, তাহলে কয়টা হলো, 4টা। NH4 চার্জ কি হবে দেখো, একটা প্রোটন যুক্ত হয়েছে, প্লাস চার্জ, তাহলে NH4+। এর সাথে কি ছিল, OH-, তাহলে এখানে NH4+ OH- যুক্ত হয়ে যাবে, হয়ে NH4OH তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এখন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি, অবশ্যই ক্ষারীয়। তো এটা তুমি প্রমাণ করবা কিভাবে ক্ষারীয়, যেহেতু এটা ক্ষারীয় তুমি দেখাইতে পারো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটা অ্যাসিডের বিক্রিয়া করাই দিবা। মনে করো একটা অ্যাসিডের বিক্রিয়া দেখাইলে HCl, তাহলে যদি এটা ক্ষার না হয় তাহলে কি এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, মানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে না, প্রশমন বিক্রিয়া দিবে না। তাহলে যদি এটা ক্ষার হয় তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবে, কি করবে, দিয়ে লবণ পানি তৈরি করবে। তাহলে এখানে কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। ঠিক আছে,
তাহলে কি হলো, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হলো। এটা যৌগ গঠনটা কিভাবে দেখাই দিচ্ছে দেখো, দেখো এটা কি ছিল প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কি প্লাসে মাইনাসে আকর্ষণ, তাহলে এই প্লাসের সাথে যাবে এই মাইনাস, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই মাইনাসের সাথে প্লাস, H2। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আমরা দেখালাম এই জলীয় দ্রবণটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় এবং এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করতেছে, অর্থাৎ প্রশমন বিক্রিয়া দিচ্ছে। তো HCl অ্যাসিডেট আমরা জানি, তাহলে অবশ্যই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি হবে, ক্ষারীয় হবে, বেসিক প্রকৃতির হবে। তাহলে আমরা বলতে পারি অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা হবে ক্ষারীয়। শেষ, বোঝা গেছে? ক্লিয়ার, ওকে, ডান। এবার পরের কোশ্চেনে চলে যাই, পরের কোশ্চেনটাতে আমরা চলে যাই, দেখো পরের কোশ্চেন কি বলছে, উদ্দীপকের মৌল দ্বারা গঠিত XY4 ও ZY যৌগের একটি পানিতে দ্রবণীয় হলে অপরটি অদ্রবণীয়। আচ্ছা, দ্রবণীয়তে চলে আসছি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, একটু লক্ষ্য করো। দ্রবণীয়তাতে চলে আসছি, দ্রবণীয়তাটা একটু ভালো মতো বুঝতে হবে, বেশ কিছু ঘটনা আছে এখানে। প্রথমে আমরা যেই টপিকটা নিয়ে জানবো বা যেই টার্মটা জানবো সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি। দ্রবণীয়তা পড়তে গেলে প্রথমে আমরা কোনটা নিয়ে জানতে হবে, ল্যাটিস এনথালপি নিয়ে জানা লাগবে। ল্যাটিস এনথালপি, ল্যাটিস এনথালপি কি? ল্যাটিস এনথালপি কি জিনিস? ল্যাটিস এনথালপি হচ্ছে, দেখো এই যে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন একসাথে যুক্ত হয়ে কি হয়, সোডিয়াম ক্লোরাইড হয় না? সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন একসাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, রাইট? এখন একটা জিনিস চিন্তা করো, এটা একটা ক্যাটায়ন এবং এটা একটা অ্যানায়ন। তাহলে যখন দুইটা ক্যাটায়ন এবং অ্যানায়ন অ্যাড হবে, একসাথে আসতে যাচ্ছে, তখন কি করতে হয়, নিজেদের কিছু এনার্জি স্যাক্রিফাইস করা লাগে, অর্থাৎ যখন তারা যৌগ গঠন করতেছে, সোডিয়াম আয়ন কিছুটা শক্তি সে রিলিজ করে, ক্লোরাইড কিছুটা রিলিজ করে, না হলে তারা দুইজন কিন্তু একটা মিনিমাম পর্যায়ে আসতে পারে না। আমার কথাটা বুঝো, ধরো তুমি রিলেশনে গেছো কারোর সাথে, কথার কথা, তুমি ধর ছেলে রিলেশনে গেছো, ওই পাশে একটা মেয়ে আছে, তাহলে তুমি যখন ওই মেয়েটার সাথে যখন একটা পার্মানেন্ট রিলেশনে যেতে চাচ্ছ, তখন কি করতে হবে, তোমার কিছু ইগো তোমার স্যাক্রিফাইস করা লাগবে, ওই মেয়েটার কিছু ইগো বা তার কিছু দিক স্যাক্রিফাইস করতে হবে, মানে ত্যাগ করতে হবে, রিলিজ করতে হবে। সেমভাবে পজিটিভ নেগেটিভ, এখানেও একটা রিলেশন হচ্ছে, কেমিস্ট্রি মানে রিলেশন মানেই কেমিস্ট্রি, বিউটিফুল কেমিস্ট্রি, ঠিক আছে? তাহলে ভাইয়া এর কি করতে হবে, এদের যৌগ গঠনের সময় কিছু স্যাক্রিফাইস করা লাগবে। এটা কি স্যাক্রিফাইস করবে, এদের এনার্জি, শক্তি। তাহলে যখন এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা তোমার নিরপেক্ষ যৌগ তৈরি করতেছে, দেখো এটা আয়ন ছিল, এটা নিরপেক্ষ যৌগ, তখন কি করতে হবে, তাদের কিছু শক্তি বা এনার্জি তারা রিলিজ করে, বের করে দেয়, কিছু এনার্জি রিলিজ হয়। তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হওয়ার সময় যে পরিমাণ শক্তি নির্গত হয় বা রিলিজ হয়, ওইটাকে আমরা কি বলতেছি, হচ্ছে তোমার সেই ল্যাটিস এনথালপি। এলই দিয়ে বোঝাচ্ছি, এটা গেল একটা। এবার 2 নম্বর কেসটা দেখো, সেম ভাবে এই সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি আবার ভাঙতে, তাহলে কি পাইতা, বা পানি দিচ্ছ তুমি মনে করে ভাঙতে যাচ্ছ, তাহলে এখানে কি পাইতা, সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন পাইতা, ভাঙতেছো, তাহলে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন পাইতা। এখন ভাইয়া এই যে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তুমি নিচ্ছ, দেখো তো সোডিয়াম ক্লোরাইড এটা কি একটা আয়নিক যৌগ হয়ে গেছে না, যে বলে আসছিলাম এরা কোন একটা স্ট্রং বন্ড, শক্তিশালী বন্ধন দিয়ে এরা তৈরি হয়েছে, নাম কি, কোনটা, সেই বন্ধন কোনটা, নাম ছিল হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি ভেঙে আবার ক্যাটায়ন এবং অ্যানায়নে তৈরি করতে চাও, তাহলে ওদের মধ্যে যে বন্ধনটা ছিল, ওই বন্ধনটাকে তোমার কি করতে হবে, ব্রেক করতে হবে, ভাঙতে হবে। আর ভাঙ্গা কেমনে, হাতুড়িতে পিটাবা, চট থাপ্পড় দিবা, এই রিমোট ছুরিয়ে দিয়ে ভাঙবা, না কি করবা? বন্ধন ভাঙতে গেলে কি করতে হয়, বাইরে থেকে এনার্জি দিতে হয়, হিট দিতে হয়। তার মানে সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে আবার সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন তৈরি করতে গেলে তোমার বাইরে থেকে শক্তি দিতে হচ্ছে, অর্থাৎ এখানে তখন আবার শক্তি যুক্ত করা লাগতেছে, বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে। তো যে পরিমাণ এনার্জি দিয়ে তুমি এটাকে ভাঙতেছো, সেটাই হচ্ছে তোমার আবার ল্যাটিস এনথালপি। তাহলে ল্যাটিস এনথালপি আলটিমেটলি কি দাঁড়ালো, ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যখন আয়নিক যৌগ তৈরি হয়, তখন সেখান থেকে যে পরিমাণ এনার্জি রিলিজ হয় বা নির্গত হয়, অথবা একটা আয়নিক যৌগকে ভেঙে তার কোরসপন্ডিং বা যে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যৌগটা তৈরি হয়েছিল, আয়নিক যৌগটাকে ভেঙে সেই ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত করতে তোমার বাইরে থেকে যে পরিমাণ শক্তি দেওয়া লাগতেছে, সেটাকে আমরা বলতেছি ল্যাটিস এনথালপি বা ল্যাটিস শক্তি। বুঝতে পারছো? ওকে, এবার
আরেকটা টার্ম তোমাদের শেখাবো, সেটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। কি বললাম? হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপি, হাইড্রেশন এনথালপিটা কি? হাইড্রেশন এনথালপিটা হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড যখন তুমি পানিতে দ্রবীভূত করতে চাও, পানিতে দ্রবীভূত করতে চাও, তখন কি হয়? সোডিয়াম ক্লোরাইড যদি পানিতে দ্রবীভূত করতে চাও, তখন ওই পানির অণুগুলো দ্বারা ওই যৌগটা কি হচ্ছে? চারিপাশে ঘিরে ফেলবে না? পানির অণু দ্বারা ওই চারপাশে যৌগটা কি হবে? চারপাশে যৌগটা পানির অণু, সরি, ওই যৌগটা মানে যাকে তুমি পানিতে দ্রবীভূত করতে যাচ্ছ, ওই যৌগটা আলটিমেটলি পানির অণু দ্বারা সারাউন্ডেড হয়ে যাবে বা ঘিরে যাবে। আমার কথাটা বুঝতে পারছো? তুমি যখন কোনো একটা যৌগকে পানিতে দ্রবীভূত করতে চাও, আচ্ছা পানিতে দ্রবীভূত করার কথা কেন হচ্ছে আগে এটা বুঝি। ভাইয়া এইখানে তোমার হাইড্রেশন এনথালপি নিয়ে পড়তেছি না? তো হাইড্রেশন এনথালপি কখন হবে? হাইড্রেশন মানে কি? হাইড্রেশন মানে তুমি কোনো একটা যৌগকে হাইড্রেটেড করতেছো। হাইড্রেটেড করা মানে কি? হাইড্রেটেড করা মানে হচ্ছে পানি যোজিত করা। পানি যোজিত করা, বুঝতে পারছো? পানি যোজিত করা অর্থাৎ তুমি যখন কোনো একটা আয়নিক যৌগকে বা কোনো একটা যৌগকে পানিতে দ্রবীভূত করবা, তখন সেখান থেকে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাই হচ্ছে তোমার হাইড্রেশন এনথালপি। আমার কথা বুঝছো? আচ্ছা এইখানে আমরা পানিতে না দেখাই, আগেরটাতে যেটা ছিল সেটাতে আমরা পানিতে না দেখাই, এখানে মনে করো আমরা ভেঙে দিচ্ছি, সিম্পল হিট দিয়েও দেখাইতে পারি, সমস্যা নেই। তো এখন আমরা কি করতে যাচ্ছি? পানি দ্বারা দ্রবীভূত করতে যাচ্ছি, পানিতে দ্রবীভূত করতে যাচ্ছি। অর্থাৎ কোনো একটা আয়নিক যৌগকে তুমি যখন পানিতে দ্রবীভূত করবা, তখন সেখান থেকে কি হবে? সেখান থেকে তোমার কিছু এনার্জি রিলিজ হবে। তার মানে এখানে মনে করো তোমার পানি ছিল, পানি টিপ টিপ বার্সা পানির মতো, বুঝছো? এখানে মনে করো একটা তোমার পানি আছে। এখন এই পানির মধ্যে তুমি কি করতে যাচ্ছ? কোনো মনে করো আয়নিক যৌগকে দ্রবীভূত করতে যাচ্ছ। তো আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়ে পড়তেছিলাম, সোডিয়াম ক্লোরাইডটা দিয়ে তোমাদের উদাহরণ দিই। তো যখন এই সোডিয়াম ক্লোরাইডটা এই পানির মধ্যে দিবা, তখন কি হবে? এখান থেকে কিছু শক্তি, এনার্জি রিলিজ হবে। যে এনার্জিটা রিলিজ হচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রেশন এনথালপি। বুঝতে পারছো? তাহলে হাইড্রেশন এনথালপি কোনো যৌগ বা স্পেশালি যদি আয়নিক যৌগের কথা বলি, আয়নিক যৌগ যখন তুমি পানিতে দ্রবীভূত করতে চাও, তখন কি হয়? সেখান থেকে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়। এই নির্গত শক্তিটাকে আমরা বলি হচ্ছে হাইড্রেশন এনথালপি। ওকে, এখন এই পানিতে দ্রবীভূত হওয়ার জন্য যদি কোনো কিছু পানিতে দ্রবণীয় বা পুরোপুরিভাবে দ্রবীভূত হতে হয়, তাহলে এই যে হাইড্রেশন এনথালপি, এর সাথে ল্যাটিস এনথালপির একটা সম্পর্ক আছে, অবশ্যই এটা মাথায় রাখবা। তাহলে কিছু দ্রবীভূত হওয়ার শর্তটা কি? দ্রবীভূত হওয়ার শর্তটা হচ্ছে এই যে আমরা ল্যাটিস এনথালপি আর হাইড্রেশন এনথালপিটা পড়লাম, সব সময় দ্রবীভূত তখনই হবে যখন হাইড্রেশন এনথালপির মানটা ল্যাটিস এনথালপি থেকে বেশি হবে। যখন হাইড্রেশন এনথালপির মানটা ল্যাটিস এনথালপি থেকে বেশি হবে, তখন সেটা দ্রবীভূত হবে। আমার কথা বুঝছো? সব সময় হাইড্রেশন এনথালপিটা ল্যাটিস এনথালপি থেকে বেশি হতে হবে, তখনই সে দ্রবীভূত হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝলাম। সো এইগুলোতে আমরা দ্রবণীয়তা কিন্তু ব্যাখ্যা দিব। এরপরেও আমরা আরেকটা টার্ম জানবো বা আরেকটা হচ্ছে আরেকটু নলেজ জানবো আর কি, এক কথায়, ঠিক আছে? একটু জিনিসপাতি শেখা লাগবে। সেই জিনিসগুলো কি একটু দেখো। খুবই ইজি জিনিস, কোনো প্যারা নাই। সেটা হচ্ছে লাইক ডিজলভ লাইক নীতি, ঠিক আছে? লাইক ডিজলভ লাইক এই নিচে লাইক ডিজলভ লাইক নীতি কি বলে? লাইক ডিজলভ লাইক নীতি বলে যে যেমন দ্রবীভূত হবে সে তেমন হতে। অর্থাৎ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। কেউ আবার বললো না ভাইয়া পোলার কথা বারবার কেন বলতেছেন, মাইয়াদের কথা কেন বলতেছেন না? মাইয়ারা কোথায় দ্রবীভূত হবে? ঠিক আছে, কেউ ফেমিনিস্ট থাকলে আর মাইন্ড করো না, সরি, জাস্ট জোকিং, ঠিক আছে? সো পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। পোলার দ্রাবকে ও অপোলার যৌগ বা নন পোলার যৌগ, এটা কি আমি বোঝাবো। অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে বা নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে।
নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। বুঝছো? বোঝা গেছে? এখন এইটা বোঝার আগে আমাদের একটু বুঝে আসা লাগবে পোলার যৌগ আর অপোলার যৌগ কি, এটা একটু বুঝি। এটা একটু বুঝে আসি, পোলার এবং অপোলার। পোলার প্লাস নন পোলার এটা কি জিনিস সেটা একটু বুঝে আসি আমরা। দেখো খুবই ইম্পর্টেন্ট, পোলার এবং নন পোলার কি। পোলার বা পোলারিটি এই টার্মটা পরিচিত হচ্ছে আমরা, বা এই টার্মটা আমরা ইউজ করব যখন কোনো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বোঝাবো। কি বললাম? যখন কোনো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বোঝাবো। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বোঝাবো। বুঝছো? সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য যখন বোঝাবো সেটা হচ্ছে পোলারিটি। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো যৌগ পাবা না যে 100% আয়নিক, এমন কোনো যৌগ পাবা না যে 100% সমযোজী। অর্থাৎ যেমন আমরা পৃথিবীতে এমন কোনো ছেলে দেখাতে পারবা যে একেবারে 100% শর্ট নাই। হ্যাঁ, মহাপুরুষ মহিষী নারী যারা তাদের কথা ডিফারেন্ট, বাট আমরা যারা বর্তমান জেনারেশনে এমন কোনো ছেলে আছে যে 100% ভালো? নাই। এমন কোনো মেয়ে আছে যে 100% ভালো? নাই। প্রত্যেকটার মধ্যে ঘাপলা আছে কিছু না কিছু। তো সেমভাবে কোনো যৌগ একেবারে 100% সমযোজী হবে না, কোনো যৌগ 100% কি হবে না? আয়নিক হবে না। তাহলে কেন কোনো একটা যৌগকে আমরা সমযোজী বা আয়নিক যৌগ হিসেবে বলি? কারণ কোনোটার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য ডমিনেট করে, কোনোটাতে সমযোজী বৈশিষ্ট্য ডমিনেট করে। তো যেইখানে যেটা ডমিনেট করে সেটাকে তাই বলি। সমযোজী বৈশিষ্ট্য ডমিনেট করলে সমযোজী যৌগ, আয়নিক বৈশিষ্ট্য ডমিনেট করলে আয়নিক যৌগ। এটাই, ডান। এখন কথাটা হচ্ছে ভাইয়া, এখন কথাটা হচ্ছে কোনটা পোলার কোনটা নন পোলার সেটা বুঝবো কিভাবে? তো ওই যে বললাম সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য থাকতে পারে, সেইটা বোঝানোর জন্যই আমরা এই পোলারিটি টার্মটা নিয়ে আসি। বুঝছো ব্যাপারটা? এখন দেখো মনে করো আমরা এখন দেখতে চাই কোনটা পোলার হবে কোনটা নন পোলার হবে, এটা আমরা একটু বুঝতে চাই। আচ্ছা, এর আগে বুঝি পোলারিটি কি বা পোলার কখন হবে, এটা আগে একটু বুঝি। দেখো মনে করো এ বি একটা সমযোজী যৌগ যেখানে এই এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে বা এখানে বন্ধন জোড় একটা আছে। তো এখন কি হচ্ছে, এই ইলেকট্রনটাকে এও নিজের দিকে টানতে চাচ্ছে, বিও নিজের দিকে টানতে চাচ্ছে। এখন ইলেকট্রনটা কার দিকে ঝুঁকবে এটা ডিপেন্ড করবে কিসের উপরে? এদের তড়িৎ ঋণাত্মকতার উপরে। যদি বি এর তড়িৎ ঋণাত্মকতা এর থেকে বেশি হয়, যদি বি এর তড়িৎ ঋণাত্মকতা এর থেকে বেশি হয়, তাহলে ইলেকট্রনটা নিজের দিকে টেনে রাখার ক্ষমতা কার বেশি? বি এর বেশি। পর্যায় সারণীতে পড়ে আসছি। তাহলে ইলেকট্রন মেঘ কিছুটা ঝুঁকে পড়বে কার উপর? বি এর উপর, কিছুটা। বাট এই ইলেকট্রন পুরোটাকে বি নিয়ে নিচ্ছে না, এই ইলেকট্রনকে পুরোটা এ তাকে দিয়ে দিচ্ছে না। কারণ কি? ইলেকট্রন তো শেয়ার হয়েছে। ইলেকট্রন মেঘের কিছুটা প্রান্ত বেশি ঝুঁকে পড়তেছে বি এর দিকে এবং কিছুটা প্রান্ত এ থেকে দূরে চলে যাচ্ছে, বাট পুরোপুরি কেউ নিয়ে নিচ্ছে না, পুরোপুরি কেউ দিয়ে দিচ্ছে না। যেহেতু কিছুটা প্রান্ত বি এর দিকে ঝুঁকে পড়তেছে, তাই সেখানে আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হবে। আংশিক, নট পুরোপুরি। এই মাইনাসটা কখন দিতাম? যদি পুরোপুরি ইলেকট্রনটা নিয়ে নিত, কিন্তু না, আংশিক প্রান্ত ঝুঁকে পড়তেছে। ইলেকট্রন মেঘের আংশিক প্রান্ত সেখানে ঝুঁকে পড়তেছে, তাই সেখানে আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হবে, অর্থাৎ ডেল মাইনাস। তাহলে এখানে কি হবে? ডেল মাইনাস। আর এখান থেকে ইলেকট্রন মেঘটা কিছুটা এ থেকে সরে যাচ্ছে, তাই আংশিক ধনাত্মক প্রান্ত শুরু হবে ডেল প্লাস। তাহলে দেখো এইখানে আলটিমেটলি কি হলো? দুইটা অপোজিট চার্জের পোল তৈরি হইলো না? একটা পার্শিয়াল নেগেটিভ পোল, একটা পার্শিয়াল পজিটিভ পোল। দুইটা অপোজিট পোল তৈরি হইল, দুইটা অপোজিট পোল তৈরি হইল। এই যে দুইটা অপোজিট পোল তৈরি হওয়ার ঘটনা, এই ঘটনাটাকেই আমরা বলি হচ্ছে পোলারিটি। আর যেসব যৌগে এই দুইটা অপোজিট পোল তৈরি হয় তাদেরকে আমরা বলি হচ্ছে পোলার যৌগ। বুঝতে পারছো? তাদেরকে আমরা বলি পোলার যৌগ। এখন কিভাবে বুঝবো কোনটা পোলার কোনটা নন পোলার? কিভাবে বুঝবো? এটা একটা কোশ্চেন। দেখো, ফার্স্ট অফ অল আমাদের দেখা লাগবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি দেখো কোথাও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা হয়েছে এরকম 0.5 থেকে কম, তাহলে সেই যৌগগুলোকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ সমযোজী বা নন পোলার যৌগ। বিশুদ্ধ সমযোজী বা নন পোলার যৌগ। বুঝছো? বিশুদ্ধ সমযোজী বা নন পোলার যৌগ কোথাও কোথাও 0.5 এর সমান হতে পারে, তাও সেটাকে আমরা সাধারণত নন পোলার বলে থাকি, যদিও যৌগ টু যৌগ ভ্যারি করে। আর যদি দেখো
তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যটা এরকম হয়েছে 0.5 থেকে অনেক বইতে 1.7 দেওয়া আছে, অনেক বইতে 1.9 দেওয়া আছে। আমি দুইটাই দিলাম, 1.7 হতে পারে 1.9 হতে পারে, ভিন্ন ভিন্ন বইতে ভিন্ন ভিন্ন ভ্যালু দেওয়া। যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলি পোলার সমযোজী। সেটাকে কি বলবো? পোলার সমযোজী যৌগ বলবো, পোলার সমযোজী যৌগ বলবো, বুঝছো? আর যদি কোথাও দেখো তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যটা এরকম আছে যে তাদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যটা হচ্ছে 1.7 অথবা 1.9 থেকে বেশি, সেটাকে আমরা বলি হচ্ছে আয়নিক যৌগ, বুঝছো? আয়নিক যৌগ, আয়নিক যৌগ। এখন তাহলে তুমি দেখো তো ভাইয়া, এখন তাহলে তুমি একটু লক্ষ্য করো, মনে করো H2O এটা কি পোলার নাকি নন পোলার? একটু দেখি। H2O তৈরি হয়েছে কেমনে? ও এখানে H, ওইখানে H, দুইটা দেখো, দুইটা, একটা OH বন্ড, একটা OH বন্ড, দুটো OH বন্ড। তাহলে আমরা OH বন্ডে যদি তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য বের করতে পারি তাহলেই আমরা বুঝবো যে এটা পোলার নাকি নন পোলার। তাহলে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা কত? অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 3.5। হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হচ্ছে 2.1। তাহলে এখন বিয়োগ করো তো কত হয়? 4, 1.4। তার মানে 0.5 থেকে 1.7 বা 9 এই রেঞ্জের মধ্যে না? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে একটা পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ। বুঝতে পারছো? এখন দেখো আর একটা উদাহরণ, সেম ভাবে আরেকটা উদাহরণ দেখো। ধরো হচ্ছে কার কথা বলি, কার কথা বলি, কার কথা বলা যায়? মনে করো কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে বুঝাই, কার্বন টেট্রা, আচ্ছা কার্বন টেট্রাক্লোরাইড না, মিথেন দিয়ে বোঝাই, CH4, CH4। ওকে, তো এটা কেমনে তৈরি হয়? CH তাহলে এখানে চারটা দেখো, একটা CH বন্ড, একটা CH বন্ড, একটা CH বন্ড, একটা CH, চারটা CH বন্ড আছে। তাহলে এখানে কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা কত? আমরা জানি 2.5। হাইড্রোজেনের কত? 2.1। পার্থক্য কত? 0.4। তার মানে কি 0.5 থেকে কম। তাহলে এটাকে আমরা কি বলবো? নন পোলার যৌগ। বুঝতে পারছো? এখন কার্বন ডাইঅক্সাইডটা দেখো তো ভাই, কার্বন ডাইঅক্সাইডটা দেখতে কেমন হয়? কার্বন ডাইঅক্সাইড দেখতে কিন্তু এরকম সরল রৈখিক, লিনিয়ার শেপ, বুঝছো? এখন কার্বন ডাইঅক্সাইডে দেখো দুইটা CO বন্ড আছে, রাইট? তাহলে কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা কত? 3.5। কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা কত? 2.5। তাহলে এটার পার্থক্য কত হয়? 1.0। তাহলে এটা কি হওয়ার কথা আলটিমেটলি? যেহেতু 1.0, 0.5 থেকে 1.7 বা 9 এর রেঞ্জে পড়ছে না? পড়ছে। তাহলে এটা পোলার যৌগ হওয়ার কথা, বাট কার্বন ডাইঅক্সাইড একটা নন পোলার যৌগ। কেন এটা হওয়া সত্ত্বেও নন পোলার যৌগ কেন? এটা একটু বুঝতে হবে না? এটা একটু বোঝা লাগবে। কোনো একটা যৌগ পোলার হবে নাকি নন পোলার হবে তার শর্ত হচ্ছে দুইটা। পোলার বা নন পোলার হবে এটা শর্ত হচ্ছে দুইটা। তাহলে পোলার হওয়ার শর্ত কয়টা? দুইটা। পোলার হওয়ার শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য ডেলিয়েন। এই পার্থক্যটা তোমার কি হওয়া লাগবে? তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যটা হচ্ছে তোমার 0.5 থেকে 1.7 বা এই 1.9 এই রেঞ্জের মধ্যে হইতে হবে। এটা তো মানলাম। এখন যদি কোনো যৌগের তড়িৎ-ঋণাত্মকতা 0.5 থেকে 1.7 বা 1.9 এর মধ্যে হয়, তাহলে এটা দেখেই আমরা সেই যৌগটাকে পোলার যৌগ বলবো না। এই কন্ডিশনটা দেখেই সেটাকে আমরা কি বলবো না? পোলার যৌগ বলবো না। পোলার যৌগের আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে লব্ধি ডাইপোল মোমেন্ট। কি বললাম? লব্ধি ডাইপোল মোমেন্ট। এই ডাইপোল মোমেন্টটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? মিউ দিয়ে প্রকাশ করি, মিউ দিয়ে। ঠিক আছে? লব্ধি ডাইপোল মোমেন্ট। এই লব্ধি ডাইপোল মোমেন্টটা তোমার হচ্ছে অশূন্য হতে হবে। লব্ধি ডাইপোল মোমেন্টটা কত হতে হবে? অশূন্য হতে হবে। এখন কথা হচ্ছে ভাই লব্ধি ডাইপোল মোমেন্ট বা ডাইপোল মোমেন্টটা কি জিনিস এটা একটু বোঝা লাগবে। ডাইপোল মোমেন্টটা কি জিনিস এটা আমাদের একটু বোঝা লাগবে। আচ্ছা, তোমরা কি ডাইপোল সম্পর্কে কেউ কিছু জানো বা তোমাদের কারোর কি আইডিয়া আছে? কারোর কোনো আইডিয়া আছে ডাইপোল নিয়ে? আচ্ছা, নাম দেখে কি মনে হচ্ছে? ডাইপোল, তাই না? ডাইপোল নাম দেখে কি মনে হচ্ছে? ডাইপোল মানে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন পোল, দুইটা ভিন্ন ভিন্ন পোল। ঠিক আছে না? দুইটা ভিন্ন ভিন্ন পোল। এখন এই দুইটা ভিন্ন ভিন্ন পোল মানে কি? একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ পোল। একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ পোল। তার মানে মনে করো এই একটা পজিটিভ চার্জ, এই একটা নেগেটিভ চার্জ। অবশ্যই চার্জটা সমমানের হতে হবে, অর্থাৎ এটার মান যদি হয় কিউ, এটার মানও হবে কিউ, কিন্তু
চার্জটা অপোজিট সাইনের হবে, মানে এটা প্লাস হলে এটা মাইনাস, মানে এখানে যদি 2 কুলম্ব হয় প্লাস 2 কুলম্ব, এটা মাইনাস 2 কুলম্ব, এটা প্লাস 4 কুলম্ব মাইনাস 4 কুলম্ব, বুঝছো? ঠিক আছে। এবং তারা যদি স্বল্প দূরত্বে ডিতে থাকে তাহলে তাদের ডাইপোল মোমেন্টটা হবে মিউ ইকুয়াল টু হবে আলটিমেটলি এই চার্জ আর তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ডাইপোল মোমেন্টের একটা ফর্মুলা। এখন লব্ধি ডাইপোল মোমেন্টটা কি? ধরো এই ডাইপোল মোমেন্টটা, ধরো কি ডাইপোল মোমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্টটা অ্যাকচুয়ালি কি? ডাইপোল মোমেন্টটা হচ্ছে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কি? ভেক্টর রাশি কি? একটু আইডিয়া দিচ্ছে দেখো, যার মান এবং দিক উভয়ই আছে, মানও আছে দিকও আছে। এখন মান আছে ওটা তো বুঝলাম, ওই যে কিউ ইন্টু ডি দিয়ে একটা মান আছে, মান পাবো। তাহলে দিকটা কিভাবে পাবো? এই ডাইপোল মোমেন্টের যে দিকটা, ডাইরেকশন যেটা, ডাইরেকশনটা সবসময় হবে হচ্ছে তোমার পজিটিভ টু নেগেটিভ। এটা হচ্ছে তার ডাইরেকশন, পজিটিভ টু নেগেটিভ। এখন তুমি যদি কার্বন ডাইঅক্সাইডটা দেখো, কার্বন ডাইঅক্সাইডটা যদি লক্ষ্য করো, দেখো কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা কত? কার্বনের তড়িৎ-ঋণাত্মকতার ভ্যালু কত? 2.5। অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে তোমার 3.5। তাহলে ভাইয়া তড়িৎ-ঋণাত্মকতা বেশি কার? কার বেশি? অক্সিজেনের। তাহলে এটা কি হবে? ডেল মাইনাস, এটা কি হয়েছে? ডেল প্লাস। তাহলে এখন দেখো তো, আমরা দেখে বুঝলাম, আমরা এখানে দেখছিলাম যে কার্বন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য কত? 1.0। তাও এটা নন পোলার। কিভাবে? কারণ আমরা বলছি এই লব্ধি ডাইপোল মোমেন্টটা অশূন্য হতে হবে। যদি শূন্য হয়ে যায়, যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা কখনোই কি হবে না? পোলার যৌগ হবে না। যদি দেখো তাদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য 0.5 বা 1.7 1.9 এই রেঞ্জের মধ্যে আছে, তারপরেও যদি ডাইপোল মোমেন্ট, লব্ধি ডাইপোল মোমেন্ট শূন্য হয়, প্রথম শর্ত মানা সত্ত্বেও দ্বিতীয় শর্ত যদি না মানে, সে কিন্তু পোলার যৌগ হতে পারবে না। মাথায় ঢুকাই নাও, অবশ্যই তার লব্ধি ডাইপোল মোমেন্টটা অশূন্য হতে হবে। যদি শূন্য হয়, প্রথম শর্ত মানতেছে কিন্তু লব্ধি ডাইপোল মোমেন্ট শূন্য, তাহলে সে কি হবে না? পোলার হবে না, নন পোলার হয়ে যাবে। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, তাহলে এটা কি হচ্ছে? প্লাস না? তাহলে লব্ধি মোমেন্ট, ডাইপোল মোমেন্টের দিকটা কি বলছি? প্লাসের থেকে মাইনাসের দিক, তার মানে এই ডাইরেকশনটা কি? এইদিকে। সেম ভাবে এটা প্লাস, এটাও কি হতো? মাইনাস। তাহলে এই ডাইরেকশনটা কি হতো? এইদিকে, প্লাসের থেকে মাইনাস। একটা জিনিস চিন্তা করো, এটা সরলরৈখিক। কার্বন ডাইঅক্সাইড তোমরা যখন বড় ক্লাসে যাবা তখন দেখবা কার্বন ডাইঅক্সাইড দেখতে হচ্ছে লিনিয়ার শেপে, সরলরৈখিক। অর্থাৎ এখানে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডে দেখো এই পাশেও সিও বন্ড কাজ করতেছে, এই পাশেও সিও বন্ড কাজ করতেছে, একই বন্ড, এই সিও বন্ড, এও সিও বন্ড। মানে তুমি চিন্তা করো, মাঝখানে একটা বস্তু আছে, এই পাশ থেকে কেউ 5 নিউটন বলে টানতেছে, এই পাশ থেকে কেউ 5 নিউটন বলে টানতেছে, মানে এই ডান দিকে কেউ 5 নিউটন বলে টানতেছে, বাম দিকে কেউ 5 নিউটন বলে টানতেছে, সেম বলে কেউ টানতেছে বাট অপোজিটে। তাহলে আলটিমেটলি মাঝখানের বস্তুটা কিছু সরবে না। কেন সরবে না? কারণ এই পাশের 5 নিউটন, এই পাশের 5 নিউটন বল সমান বাট অপোজিট, পরস্পরকে তোমার কি করে দিচ্ছে? ক্যান্সেল আউট করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে। সো আলটিমেটলি নেট ফোর্স কত? 0, যার জন্য মাঝখানের বস্তু সরতেছে না। এইখানেও তাই, সেম জিনিস এদিকে কাজ করতেছে না, সেম জিনিস এদিকে কাজ করতেছে, বামে অপোজিট ডাইরেকশনে কাজ করতেছে। তাহলে এদের লব্ধির ডাইপোল মোমেন্টটা কত হবে? এই যে দেখো, প্লাস ডেল প্লাস ডেল মাইনাস, ডেল মাইনাস ডেল প্লাস, ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে লব্ধি ডাইপোল মোমেন্টটা কি হবে? এই সাইডের একটা ডাইপোল মোমেন্ট, এই দুইটার মধ্যে ডাইপোল মোমেন্ট একটা, মনে করো μ1, এই দুইটার মধ্যে ডাইপোল মোমেন্ট একটা, সেটা হলো μ2। আর লব্ধিটা কি? এইটার মিলিত ফল যেটা, সেটাই লব্ধি। অর্থাৎ আলটিমেটলি এই যৌগটাতে তোমার ওই লব্ধি মানে রেজাল্টেন্ট যে ডাইপোল মোমেন্টটা, সেটাই আমরা বোঝাচ্ছি। দুইটা মিলে, এইটাতে একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ওয়ান, এই পাশে একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ওয়ান, আর দুইটা মিলে যেটা মিলিত ফল, রেজাল্টেন্ট যেটা, সেটা লব্ধি ডাইপোল মোমেন্ট। তাহলে মিলিত ফলটা কি হচ্ছে? একটা সেমের দিকে ডানে, সেম দিকে বামে। তাহলে এদের অপোজিট, সেম জিনিস যদি অপোজিটে যাচ্ছে, তাই এদের লব্ধি ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 0। এই মিউ ইকুয়াল টু 0 হওয়ার কারণে তোমার কার্বন ডাইঅক্সাইড যদিও এই প্রথম শর্ত মানে, তারপরেও সে কি হচ্ছে? নন পোলার হচ্ছে। বুঝতে পারছো পোলার নন পোলার হওয়ার শর্ত? তাহলে আমরা পোলারিটি নন পোলারিটি না মোটামুটি আই থিঙ্ক বুঝতে পারছি। এরপরে দেখো ভাইয়া, এরপরে যে জিনিসটা আমাদের আরেকটু শেখা লাগবে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ধনটা কি? এটা একটু জানা লাগবে। হাইড্রোজেন বন্ধন হচ্ছে নাম শুনেই বুঝতেছো, এখানে হাইড্রোজেনের কিছু ব্যাপার স্যাপার আছে। হাইড্রোজেন বন্ধন হচ্ছে হাইড্রোজেন এবং তীব্র কোনো তড়িৎ-ঋণাত্মক মৌলের মধ্যে আকর্ষণ বল। হাইড্রোজেন ও তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের মধ্যে আকর্ষণ বল। এখন তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল কারা? এটা আমাদের মনে রাখা লাগবে। তীব্র তড়িৎ-ঋণাত্মক শুধুমাত্র এই তিনজনের মধ্যেই, সাথে যদি হাইড্রোজেনের বাইরের তিনজনের যে কারোর সাথে যদি হাইড্রোজেনের যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন।
তীব্র তড়িৎ ঋণাত্মক কারা? তীব্র তড়িৎ ঋণাত্মক হচ্ছে মৌল হচ্ছে তিনটা আছে, আমি মনে রাখবো ফন দিয়ে, ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফন। ফ্লোরিনটার তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত? 4.0, এটা পর্যায় সারণীতে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। অক্সিজেনের কত? 3.5, নাইট্রোজেনের কত? 3.0, ঠিক আছে। সো এই তিনটা যে কোনো একটার সাথে যদি হাইড্রোজেনের আকর্ষণ বল হয় সেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সিম্পলভাবে বললাম, যেহেতু এটা নাই, বাট তারপরেও বলতেছি, কেন বলতেছি বুঝতে পারবা। রিজন হচ্ছে তোমাদের একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ধরো হাইড্রোজেন ফ্লোরাইড কিভাবে পানিতে দ্রবীভূত হয় সেটা তোমার দেখানোর জন্য, একটা তো আমরা লাইক ডিজলভ লাইক নীতিতে বলতেই পারি যে হাইড্রোজেন ফ্লোরাইডটা কি, হাইড্রোজেন ফ্লোরাইডটা কি, এই সেম, এটা একটা পোলার যৌগ না? কিভাবে? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? 4.0, হাইড্রোজেনের কত? 2.1, তো বিয়োগ করো না ভাই, কত হয়? 2.0, 4.0 আর 2.1 করলে কত? 931, 1.9, পোলার যৌগ। তার মানে পানিও পোলার, এটাও পোলার, পোলার দ্রাবক, পোলার যৌগ, পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। ওইটা দিয়ে ব্যাখ্যা করতে পারতেছি, আমরা দেখাবো সোডিয়াম ক্লোরাইডের চিত্র দিয়ে বোঝাবো। আর এখানে আরেকটা কৌশলে এটা হচ্ছে বেসিক্যালি দ্রবীভূত হয়ে থাকে। কি কৌশল? হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে। কিভাবে হয় দেখো, মনে করো এখানে একটা হাইড্রোজেন ফ্লোরাইড আছে, বুঝছো? আর এইখানে মনে করো একটা পানি অণু আছে, H2, পানিতে তুমি দ্রবীভূত করতে চাচ্ছ। এখন কি হবে দেখো, যেহেতু এটা পোলার যৌগ, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা কি হবে? ডেল মাইনাস, এটা কি হবে? ডেল প্লাস, ওকে। এবার এটা কি হবে ভাইয়া? এটা কি হবে দেখো তো, এটা কি হয়? ডেল প্লাস, আর এটা কি? এটা তোমার সাথে ডেল মাইনাস, তাই তো? ডেল মাইনাস, প্লাস মাইনাস, যেহেতু এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন দেখো এই মাইনাস আর প্লাস, ডেল প্লাস আর ডেল মাইনাস কাছাকাছি চলে আসছে না? এবং দেখো এখানে হাইড্রোজেন আর এখানে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের একটা আছে, ফ্লোরিন আছে। তাহলে এই হাইড্রোজেন আর তীব্র তড়িৎ ঋণাত্মকের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। কেন? এটা ডেল প্লাস, ওইটা মাইনাস, প্লাসে মাইনাসের আকর্ষণ। এই আকর্ষণ বলটাকে আমরা দেখা হচ্ছে এরকম ডট 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 দিয়ে, ডট 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 দিয়ে, এটা দিয়ে, এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। তাহলে এখন কোনো একটা যৌগ যদি পানিতে দ্রবীভূত হয়, তাহলে তার হাইড্রোজেন এনথালপি ল্যাটিস এনথালপি থেকে বেশি হতে হবে, এখানে তাই হয়। অথবা কি করতে হবে? পানির অণু দ্বারা সেটা সারাউন্ডেড হইতে হবে, আয়নিক যৌগের ক্ষেত্রে যেটা হয়। অথবা তার পানির সাথে একটা বন্ধন তৈরি করতে হবে, মানে পানি দ্বারা যদি চারপাশে সারাউন্ডেড হইতে হয়, পানির সাথে বন্ধন করতে হবে না? করতে হবে। তাহলে কেই দেখো, এই যে যদি হাইড্রোজেন বন্ধন দ্বারা সে আকর্ষিত করতে পারে পানির অণুগুলোকে, তার মানে কি চারপাশে পানি দ্বারা তাকে ঘিরে ফেলা সম্ভব, অর্থাৎ সে পানিতে দ্রবীভূত হচ্ছে। বুঝতে পারতেছো? তাহলে এই হাইড্রোজেন ফ্লোরাইডটা, এটা কিন্তু তোমার এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমেও পানিতে দ্রবীভূত হতে পারে। ক্লিয়ার? ওকে, এবার পানিতে দ্রবণীয়তার ওই যে লাইক ডিজলভ লাইকে যেটা দেখছিলাম সোডিয়াম ক্লোরাইডের, ওইটা একটু দেখে আসি। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তা ওইটা একটু এবার দেখে আসি। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তা ওইটা একটু দেখে আসি, ওইটা কিভাবে দ্রবণীয় হতে পারে। দেখো, সোডিয়াম ক্লোরাইড তুমি যদি পানিতে দাও তাহলে এটা কি তৈরি হয়? সোডিয়াম ক্লোরাইড তুমি যদি পানিতে দাও তাহলে কি তৈরি হয়? দেখো, পানিতে দিলে, এটা তুমি পানিতে দিছো, বুঝছো? দিলে সোডিয়াম প্লাস একিউ, একিউতে কি বোঝায়? অ্যাকুয়াস বা অ্যাকুয়েটেড, মানে পানি দ্বারা যোজিত হয়েছে, Cl মাইনাস একিউ। এখন দেখো পানিতে H2 তে তুমি দুইটা প্রান্ত পাও না, এই যে যদি পানিটা দেখো, এইচ, এটা ডেল প্লাস, ডেল 2 মাইনাস, এটা ডেল প্লাস, তাই না? প্লাস প্লাস, এতটুকু তো। এবার দেখো কি হয়, যখন তুমি পানি দিছো তখন সোডিয়াম ক্লোরাইডটা কি বিভাজিত হয়ে গেছে না? ভেঙে গেছে, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়নে ভেঙে গেছে। তাহলে ভাইয়া এখন লক্ষ্য করো, এই যে সোডিয়াম আয়ন আছে এই পাশে মনে করো, আর এই পাশে মনে করো তোমার সেই ক্লোরাইড আয়নটা আছে, এই পাশে তোমার কি আছে? ক্লোরাইড আয়নটা আছে, বুঝছো? এবার দেখো এরা কিভাবে দ্রবীভূত হতে পারে। তাহলে সোডিয়াম প্লাস, এটা প্লাস, আয়নিক যৌগ, পানি কি একটা পোলার যৌগ, তার মানে কি প্লাস মাইনাস আছে তার। তাহলে সোডিয়াম প্লাস আকর্ষণ করবে কাকে? এই মাইনাসকে, তার মানে এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, ও মাইনাস ডেল প্লাস 2 মাইনাস ডেল প্লাস 2 মাইনাস ডেল প্লাস, এইখানে ডেল প্লাস, এইখানে এইচ ডেল প্লাস, এখানে এইচ ডেল প্লাস, এখানে ও ডেল 2 মাইনাস। তাহলে এটা ক্লোরাইড Cl মাইনাস, তাহলে আকর্ষণ করবে কাকে? পজিটিভকে, হাইড্রোজেনকে। তাহলে ঘটনাটা কেমন হবে? এই যে এরকম দেখো, পানি দ্বারা তার ঘিরতে হবে, আকর্ষণ করতে হবে, হয়ে গেছে না? ও ডেল 2 মাইনাস
এইচ ডেল প্লাস এইচ ডেল প্লাস এইচ ডেল প্লাস ও ডেল 2 মাইনাস এইচ ডেল প্লাস এইচ ডেল প্লাস এইচ ডেল প্লাস ও ডেল 2 মাইনাস ও ডেল 2 মাইনাস এইচ ডেল প্লাস এইচ ডেল প্লাস। দেখো তো পানির অণু দ্বারা চারপাশে ঘিরে গেছে না? তার মানে কি সে পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে ভাইয়া আমরা কি বুঝলাম? আমরা একটু রিকল করি বা সাজাই। আমাদের যদি যে কোনো আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, যে কোনো আয়নিক যৌগের যদি দ্রবণীয়তা জানতে চাই, তাহলে আমাদের ফার্স্টে শুরু করতে হবে কি দিয়ে? শুরু করতে হবে ওই তোমার সেই ল্যাটিস এনথালপি, হাইড্রেশন এনথালপি দিয়ে। দ্রবণীয় হতে গেলে আমাদের শর্ত লিখতে হবে হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি থেকে বেশি। ওইখান থেকে আমরা যে ব্যাখ্যা দিলাম ওইখান থেকে শুরু করতে হবে। তারপর লাইক ডিজলভ লাইক নীতির কথা আনতে হবে। পোলার যৌগ পোলার দ্রাবকে, নন পোলার যৌগ নন পোলার দ্রাবকে। যেহেতু সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ, পোলার, পানি একটা পোলার যৌগ, তার মানে এরা পানিতে দ্রবীভূত হবে। গেল। এরপরে কি করতে হবে? এরপরে লাস্টে যে চিত্রটা দেখালাম চিত্রটা দিতে হবে। এছাড়াও যদি তোমাকে হাইড্রোজেন ফ্লোরাইডের কথা বলে, তাহলে তুমি কি করবা? পোলার যৌগ পোলার দ্রাবকে লাইক ডিজলভ লাইক তো আছেই, এছাড়াও এরা কিভাবে পানিতে দ্রবীভূত হতে পারে? হাইড্রোজেন বন্ড দ্বারা। হাইড্রোজেন বন্ড কি সেটা ব্যাখ্যা দিয়ে হাইড্রোজেন বন্ডের স্ট্রাকচারটা দিবা, প্লাস যে কোনো কিছু পানিতে দ্রবীভূত হতে গেলে যে বললাম না হাইড্রেশন এনথালপিটা ল্যাটিস এনথালপির কথা মানে বেশি হইতে হবে, সো সেটার ব্যাখ্যা ডিটেলসে দিয়ে দিবা। বুঝতে পারছো? ক্লিয়ার? তো আই থিঙ্ক দ্রবণীয়তা থেকে আমাদের যত কোশ্চেনই আসুক আমরা এখন ইজিলি অ্যান্সার করতে পারবো। আর পোলার নন পোলার নিয়ে তো আমরা বুঝলামই। এখন তাহলে আমাকে দেখো কি বলছে। উদ্দীপকের মৌল দ্বারা গঠিত XY4 ও ZY যৌগের একটি পানিতে দ্রবণীত হলে অপরটি অদ্রবণীয় হবে। XY4 কে, X কে ভর সংখ্যা 12, নিউট্রন সংখ্যা 6। আচ্ছা, তাহলে ভর সংখ্যা মানে আমরা কি জানি? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা আমার কাছে 12 আছে, নিউট্রন সংখ্যা 6 দিয়ে আছে, তার মানে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 6। তাহলে এটাই হচ্ছে Z = 6, তাই না? প্রোটন সংখ্যা মানে তো পারমাণবিক সংখ্যা, তাহলে এটা কি? এটা আলটিমেটলি হচ্ছে তোমার কার্বন। ওকে, আচ্ছা, এবার এটা 35 আছে, এটা 18 আছে। সেম ভাবে যদি তুমি বের করো প্রোটন সংখ্যা কত আসবে? 17, মানে পারমাণবিক সংখ্যা 17 কার ক্লোরিনের। এটা যেই 23 - 12 11, 11 কার সোডিয়ামের। এখন বলছে XY4, ভাইয়া XY4টা কি? XY4টা কি? XY4 হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4। আচ্ছা, ZY যৌগটা কি? ZY যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ZYটা কি? ZYটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই XY4 আর ZY যৌগের একটি পানিতে দ্রবণীয় হলে অপরটি অদ্রবণীয়। তো দ্রবণীয় হবে কোনটা? সোডিয়াম ক্লোরাইড। এই যে এটা দ্রবণীয় হবে, এইটা দ্রবণীয় হবে, আর একটা হবে না। কেন হবে না? ওই যে এতক্ষণ ধরে যা বলা আসলাম, এদের ক্ষেত্রে হাইড্রেশন এনথালপিটা কম, ল্যাটিস এনথালপিটা বেশি হয়। এদের ক্ষেত্রে তার অপোজিট, প্লাস লাইক ডিজলভ লাইক নীতি। এটা পোলার, পানি নন পোলার, পানি পোলার, এটা নন পোলার। তাহলে কখনোই তো তোমার হচ্ছে পোলারে নন পোলার যাবে না। আর সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, পানি একটা পোলার যৌগ, লাইট ডিজলভ লাইট অনুসারে সেটা তোমার পানিতে দ্রবীভূত হবে। দিয়ে এই কথাগুলো যা যা বলছে আগে সবকিছু সাজাই গুছাই লিখবে এবং লাস্টে ওই সোডিয়াম ক্লোরাইডে পানিতে দ্রবণীয় হওয়ার যেই চিত্রটা দিয়ে দিবা। শেষ। পরের কোশ্চেনে আসো। এখন দেখবা আমরা দৌড়াচ্ছি, মোটামুটি আমাদের ডান আলোচনা হয়ে গেছে, এখন আমরা ইজিলি দৌড়াতে পারবো। এরপরে কি বলছে দেখো, X ও Y এবং Z ও Y দ্বারা গঠিত যৌগদের মধ্যে একটি পানিতে দ্রবীভূত হলেও অপরটা দ্রবীভূত হবে না। পারবে? একই টাইপের কোশ্চেন, আমি আর দেখাচ্ছি না। এরপরে কি বলছে, উদ্দীপকের A এবং C মৌলের মধ্যে কোন ধরনের বন্ধন ঘটে ডট ও ক্রস চিহ্ন দ্বারা ব্যাখ্যা করো। আচ্ছা, ডট ক্রস দিয়ে বলতে বলছে। ডট ক্রস আমরা দেখে আসছি, তো ডট ক্রস বললে এটা সমযোজী, এটা বুঝতেই পারতেছি। এ কে দেখো তো, প্রোটন 1 মানে হচ্ছে হাইড্রোজেন, এ আর সি তে হচ্ছে প্রোটন নয়, তার মানে হচ্ছে ফ্লোরিন। হাইড্রোজেন ফ্লোরাইড চাইছে, তো হাইড্রোজেন ফ্লোরাইডের ডট ক্রস চাইছে। সমযোজী যৌগের যেই ডায়াগ্রাম, প্রথমে কি করবা? বলবা এ হচ্ছে হাইড্রোজেন, সি হচ্ছে ফ্লোরিন, দুইটাই অধাতু, তাহলে এরা সমযোজী যৌগের মাধ্যমে সমযোজী বন্ধনের মাধ্যমে সমযোজী যৌগ হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি করবে। দিয়ে তারপর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখাবা, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখাবা, তারপর ডট ক্রস দেখাবা। ডট ক্রস কিভাবে দেখালাম? ওই যে হাইড্রোজেনের ভ্যালেন্সিয়াল মানে সবগুলোরই শুধু ভ্যালেন্সিয়াল ইলেকট্রন দেখাইতে হবে। তো হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা ভ্যালেন্সিয়ালে? একটা, তাই না? একটা। ফ্লোরিনের কয়টা? ফ্লোরিনের হচ্ছে 7টা থাকে ভ্যালেন্সিয়ালে, শুধু ভ্যালেন্সিয়ালগুলোই কিন্তু দেখাতে হয় ডট ক্রসে। তার মানে 2 4 এখানে 6, এই যে ইলেকট্রন এটা হচ্ছে 7। ঠিক আছে? সো এটা কেন শেয়ার করতেছে? যে অষ্টক তত্ত্বের কথা, নিষ্ক্রিয় নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, হাইড্রোজেন হিলিয়ামেরটা করছে, ফ্লোরিন নিয়নেরটা করছে। ওই আগে যা যা পড়ায় আসছি না, সব কিন্তু পড়ানো হয়ে গেছে। ওই ব্যাখ্যাগুলো সাজায় গুছায় লিখবা, প্লাস ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রাম মাস্ট। আচ্ছা, এসি এবং বিসি উভয় যৌগ একই কৌশলে কি পানিতে দ্রবীভূত হয়? ব্যাখ্যা করো। এসি আর বিসি। এসিটা কি বলতো? এসিটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, ওই যার কথা বললাম, এসিটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড।
বিসিটা কি, বিসিটা হচ্ছে তোমার 11টা প্রোটন, সোডিয়াম, তার মানে সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড এটা কি দুইটা কি একই কৌশলে হবে না, এটা কোন কৌশল হবে, যে লাস্টে সোডিয়াম ক্লোরাইডের যে চিত্র দেখালাম ওইটার মতো, আর এটা কোন কৌশল হবে, ওই যে হাইড্রোজেন বন্ধনের যে চিত্রটা দেখালাম সেভাবে ভিন্ন ভিন্ন কৌশলে দ্রবীভূত হবে। দুইটা চিত্র দেখাবা, বাট দুইটা শর্তটা কিন্তু প্রায় সেম, দুইটার ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি বেশি হওয়া লাগবে, দুইটার ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি বেশি হওয়া লাগবে। হ্যাঁ দুইটাই পোলার ঠিক আছে, কিন্তু তারপরেও এইটা কোন কৌশলে চাই, ওই যে সোডিয়াম আয়ন আলাদা হবে, ফ্লোরাইড আয়ন আলাদা হবে, সোডিয়াম আয়নের কাছে আসবে কি অক্সিজেনটা, দূরে দূরে হাইড্রোজেন থাকবে, ফ্লোরাইড আয়নের কাছে কে আসবে হাইড্রোজেনটা, দূরে 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 হচ্ছে অক্সিজেন থাকবে, ঠিক আছে। সো ওই ছবিটা এঁকে দিবা। আর এই শেপটা কীভাবে হচ্ছে, ওই পানির অণুর সাথে ওইটা হচ্ছে হাইড্রোজেন বন্ড দ্বারা চারিপাশে ঘিরতেছে। সো এইভাবে সুন্দর মতো স্পেসিফিক টার্মগুলোতে যা যা বসে ব্যাখ্যা করে লিখে দেবা, গেল। তার মানে এখানে কৌশলটা ডিফারেন্ট। এরপরে আসো, পরে কি বলছে, আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে, এটা দেখাইতে বলছে। আচ্ছা খুব ভালো একটা কোশ্চেন, আর মৌল কোনটা, আর কই C+2 আর CS2, তার মানে আরটা অবশ্যই কি হবে সালফার। এখন দেখো আর মৌল একাধিক যোজনী প্রদর্শন করে, কিভাবে করে, আর মৌলটা একাধিক যোজনী কিভাবে প্রদর্শন করে এটা আমরা একটু দেখি। তার মানে হচ্ছে এটা ঘ বলছে তাই না, এটা ঘ নাম্বার কোশ্চেন ছিল, এটা ছিল ঘ নাম্বার কোশ্চেন। ওকে চলো দেখাই 5-এর ঘ, 5-এর ঘ, 5-এর ঘ, আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে সালফার। ওকে তো এখন কি করতে হবে, ফার্স্টে ইলেকট্রন বিন্যাস সালফারের 1s2 2s2 2p6 3s2 3p6, দেখো তো 4 10 12, আচ্ছা বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, 4 10 12 আর 4 16 3p4। সো এবার তুমি নিচে সেই বক্স আকারে দেখাও, 1 2, এটা ফ্লোর p3টা 1 2 3, এখানে 4, ঠিক আছে না। এখন ফার্স্টে লিখবা যোজনী বলতে আমরা কি বুঝি, যোজনী বলতে আমরা বুঝি কোনো মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা, বা সে কয়টা হাইড্রোজেন বা ক্লোরিন বা কয়টা একযোজী মৌলের সাথে যুক্ত হতে পারে, সেটাই তার যোজনী। এখন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা তার যোজনীটা বুঝতে পারি, বা তার কোনো মৌলের যোজনী কত হবে, এটা যদি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝতে চাই তাহলে দেখতে হবে সেইখানে ইলেকট্রন বিন্যাস করে যোজ্যতা স্তরে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। যেই কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে ভাইয়া ভ্যালেন্স শেলে ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা যেই কয়টা আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন দেখব সেইটাই হবে তার যোজনী। বুঝছো না, বুঝছো না ভাইয়া, বুঝছো। এখন তাহলে এখানে দেখো তো আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা, একটা দুইটা, তাহলে সেই তত্ত্ব অনুসারে এখন সালফারের যোজনী কত, 2, ক্লিয়ার, ওকে ক্লিয়ার। এখন দেখো তো সালফারের কি 3D আছে না ফাঁকা, 3D কিন্তু ফাঁকা পড়ে আছে। এবার তুমি যেটা করলা সালফারকে উত্তেজিত করলা, সালফারকে উত্তেজিত করলে আমরা কিতে দেখাই স্টার সাইন দিদি, সালফার স্টার। এখন যদি উত্তেজিত করো তাহলে কি হবে, দেখো তো 1s2 2s2 2p6, তারপর 2p6 এর পরে কি আসতেছে তোমার এইখান থেকে এবার একটা করে ইলেকট্রন ভাঙা শুরু করবে, বুঝতে পারছো। তার মানে এখন পি থেকে একটা ইলেকট্রন আগে কোথায় যাবে, ডিতে গেল, পি থেকে একটা ইলেকট্রন কোথায় গেল, পি থেকে একটা ইলেকট্রন ডিতে গেল, তার মানে 3s2 এখান থেকে একটা ইলেকট্রন তুমি তাপ দিছো, তাপ দিলে এখান থেকে জোড়টা ভাঙবে, আগে পি থেকে একটা জোড় ভাঙবে কোথায় যাবে, ডিতে যাবে। তার মানে ঘটনাটা কি হচ্ছে 3p1 সরি 3p, এখানে আগে কত ছিল 4 ছিল, 3p3 3d1, এস ভিতরে না, এস তো ভিতরের দিকে শক্তি স্তর, পি বাইরে, তাহলে এস থেকে আগে পরে, আগে যাবে পি থেকে, আগে পি থেকে ভাঙবে। তাহলে এখন দেখো তো যোজ্যতা স্তরে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা, এখানে 2টা, এইখানে আছে তোমার হচ্ছে 1 2 3টা, আর ডিতে কয়টা, ডি তো 1 2 3 4 5, তাহলে ডিতে তাহলে কয়টা হলো, একটা গেছে ডিতে, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা 1 2 3 4, 4টা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে যোজনী কত, যোজনী হচ্ছে 4। এবার তুমি এটাকে আবার যদি উত্তেজিত করো, আবার যদি উত্তেজিত করো তাহলে কি হচ্ছে দেখো তো, ইলেকট্রন বিন্যাস 1s2 মানে উত্তেজিত করলে জোড় ভাঙতে থাকবে আর কিছুই না, 2p6 3s1, এবার এটা ভেঙে কোথায় যাবে, পিতে যাবে না, একবারে ফাঁকাতে চলে যাবে ডিতে, 3p3 3d2, ঠিক আছে। তাহলে কি হইলো দেখো, এইখানে 1 এইখানে 1 এখানে 3 1 2 3, আর এখানে ডিতে গেছে আর একটা, ঠিক আছে 3 4 5 1 2। এখন দেখো তো কয়টা হয়েছে আনপেয়ার্ড ইলেকট্রন, এই পাশে 4টা 2টা 6টা, তার মানে যোজনী কত, যোজনী হচ্ছে 6, ঠিক আছে, যোজনী 6। তাহলে সালফারের যোজনী একাধিক যোজ্যতা প্রদর্শন করতেছে কত কত, সালফার
সালফার 2 দেখাচ্ছে, 4 দেখাচ্ছে, 6 দেখাচ্ছে। সো এই ব্যাখ্যাগুলো এগুলোতে লিখবাই এবং মুখে যা যা বললাম সুন্দর মতো লিখে দিবা। গেল। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে? ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ পানিতে, এটা একই কোশ্চেন, পারবা। পরেরটাতে যাই। একাধিক যোজনী দেখাচ্ছি না। আচ্ছা, এরপরে কি বলছে? আমরা বিভিন্ন প্রকার বন্ধনে চলে আসছি, তাই না? আচ্ছা, পিও কি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন? পি কি দেখো তো, 2 তোমার হচ্ছে, ওকে এখানে 2 আছে, 3 আর 2 5, মানে সরি 1 2 4 6 6 আর 2 8, 8 মানে কার বলো তো? 8 মানে কার? 8 হচ্ছে অক্সিজেন। আচ্ছা, কিউ কে এখানে 2টা আছে, এখানে 8টা আছে, এখানে একটা আছে, তার মানে হচ্ছে 8 আর 2 10 আর 1 হচ্ছে 11, তার মানে সোডিয়াম। তাহলে সোডিয়াম আর অক্সিজেন, ধাতু এবং অধাতু, কি তৈরি হবে? অবশ্যই আণবিক বন্ধন, অবশ্যই আয়নিক বন্ধন। আমি তোমাদের নেট রিয়াকশনটা দেখাচ্ছি, আগে কিন্তু বলে আসছি অষ্টক তত্ত্বের কথা বা কীভাবে কি তৈরি হয় সেটা। তাহলে ফার্স্টে কি বলবা যে এ হচ্ছে তোমার অক্সিজেন, বি হচ্ছে তোমার সোডিয়াম, অর্থাৎ ধাতু এবং অধাতুর মধ্যে, মানে বা এভাবে বলতে পারো অক্সিজেন একটা অধাতু, ধাতু সোডিয়াম একটা ধাতু, তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। অর্থাৎ সোডিয়াম এবং অক্সিজেন আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তারা আয়নিক যৌগ কি তৈরি করবে? সোডিয়াম অক্সাইড। কিভাবে লিখতে পারি আমরা একবারে? ওই যে জানি না যোজনী এক্সচেঞ্জ করতে হয়, এর যোজনী যদি এক্স হয়, বি এর যোজনী যদি ওয়াই হয়, তাহলে কি হয়? ক্রিস ক্রস এ ওয়াই বি এক্স। তাহলে সোডিয়ামেরটা কি হয়? সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, তাহলে কি হবে? ক্রিস ক্রস, তার মানে সোডিয়াম অক্সাইড। বুঝছো? ঠিক আছে না? এবার আমরা ডিটেলসে লিখব। ফার্স্টে আমরা দিব হচ্ছে, এবার বলবা নিচে এদের যৌগ গঠন ব্যাখ্যা করা হলো। এবার প্রথমে বলবা ক্যাটায়ন তৈরি, দিয়ে সোডিয়ামটা তৈরি করে দেখাবা। দেখো ক্যাটায়ন তৈরি, এবং এই ক্যাটায়ন তৈরি যখন দেখাবা বা ক্যাটায়ন গঠন যখন দেখাবা, প্রত্যেকটাতে ক্যাটায়ন অ্যানায়ন যেটাই হোক, ওই অষ্টক তত্ত্বে যে ব্যাখ্যা, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কার গ্রহণ করতেছে, ডিটেলসে যা যা বলছি সব কিন্তু লিখবে। আমি এখানে আর বলতেছি না, সব লিখতে হবে। বুঝছো? সব লেখা লাগবে। তাহলে কি হবে দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে কি হয়? 2 8 1। এরপরে কি করবা? এরপরে তোমার কাজটা কি হবে? এরপরে তোমার কাজটা হবে সোডিয়ামের ডায়াগ্রামটা দেখানো। সোডিয়ামের ডায়াগ্রামটা অবশ্যই এখানে দেখাইতে হবে, অবশ্যই ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রামটা এঁকে দিতে হবে। তাহলে কথা হচ্ছে 2, এখানে আছে 8, এখানে আছে 8, এখানে আছে 1। এরপরে যে অষ্টক তত্ত্বের কথা বলবা, একটা ইলেকট্রন ত্যাগ করে কেন, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটির কথা, আয়নাইজেশন এনার্জির কথা, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কথা। এবার তাহলে এই জন্য সোডিয়াম কি করে? এই জন্য সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, আগে এইসব বলে আসছি, সোডিয়াম আয়নে পরিণত হয়, সোডিয়াম প্লাস, যা নিয়নের ইলেকট্রন বিন্যাসের অনুরূপ। সুতরাং এটা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীলতা লাভ করে। এরপরে যেটা করবা, এখানে সুন্দর মতো সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিবা, আয়নেরটা। ঠিক আছে? 2 8 এটা দেখাই দিতে হবে, দিলে সোডিয়ামেরটা। এবং এটা কি করবা? এটা দিবা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এরপরে কি? এরপরে হচ্ছে অ্যানায়ন তৈরি। এরপরে কি? অ্যানায়ন গঠন। অ্যানায়নকে অক্সিজেন। ফার্স্টে কি করবা? অক্সিজেন ইলেকট্রন বিন্যাস দেখাবা, 2 6। তারপরে কি করবা? তার ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রামটা দিবা, ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রামটা দিবা। 2, এখানে আছে 2 4 6। এরপরে কি? সেই একই কথা, অষ্টক তত্ত্বের কথা, ইলেকট্রন অ্যাফিনিটির কথাটা আনবা, ডট 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 আগে যা বলে আসছি। ওই জন্য অক্সিজেন কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাসে পরিণত হবে, O2 মাইনাসে পরিণত হবে। এরপরে কি করবা? তার ডায়াগ্রামটা দেখাই দিবা, ডায়াগ্রামটা দেখাই দিবা। তাহলে 2, এখানে এখন কয়টা হলো? 8টা। দিয়ে তাহলে কার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবো? এটাও তার নিষ্ক্রিয় গ্যাস, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো, O2 মাইনাস। এবার কি করবো? এটা সমীকরণ। সব সময় একটা জিনিস মাথায় রাখবা, এই যখন নেট আয়নিক রিঅ্যাকশন দেখবো, এখানে যে ইলেকট্রন এগুলো কাটাকাটি করতে হবে, কোনো ইলেকট্রন থাকবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? ইলেকট্রনিক ট্রান্সফার নেট আয়নিক রিঅ্যাকশনে থাকবে না বা দেখানো দরকার নেই। তাহলে এখন দেখো 1 নম্বর ইকুয়েশন ইলেকট্রন আছে কয়টা? একটা। 2 নম্বর ইকুয়েশন ইলেকট্রন আছে কয়টা? 2টা। এটা প্লাস, এটা মাইনাস। তাহলে যদি যোগ করে দিই তাহলে ইলেকট্রন কাটবে, বাট একটা সমস্যা আছে, এখানে একটা আছে, এখানে 2টা আছে। তাহলে এখন কি করতে হবে? আগে এরও ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব? 2 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে আমরা যেটা করতে পারি, এটা 2 নম্বর ইকুয়েশন ছিল, 1কে যে 2 দিয়ে গুণ করবা, এবার তাহলে 2কে 1 দিয়ে গুণ করে যোগ করে দিবা, শেষ। তাহলে কি হলো ভাইয়া? দেখো তো, 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টা সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। আর এখানে সিম্পল যোগ করতেছে, অক্সিজেন প্লাস 2 মাইনাস দিয়ে O2 মাইনাসে পরিণত হইল। তাহলে এখন দেখো 2টা সোডিয়াম প্লাস অক্সিজেন কি তৈরি করলো? 2
Na প্লাস আর এখানে O2 মাইনাস, এটা তৈরি হয়েছে না, 2Na প্লাস O2 মাইনাস। তাহলে এইটাকে আমরা এই যে এখন এদের মধ্যে কি কাজ করবে, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে এটা কি হলো, এই যে 2Na প্লাস, তাহলে এটাকে লিখতে পারি Na2 সোডিয়াম অক্সাইড। অবশ্যই অবশ্যই ক্যাটায়ন তৈরি অ্যানায়ন তৈরি এটা দিয়ে এবার বলবা এই দুটো যোগ করবা, তারপরে বলবে এখানে তাহলে এই যে সোডিয়াম আয়ন আর O2 মাইনাস অক্সাইড আয়ন, এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল যা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নামে পরিচিত। এই বলের কারণে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের কাছাকাছি এসে একটা আকর্ষণ বলের মাধ্যমে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে তারা আয়নিক যৌগ সোডিয়াম অক্সাইড তৈরি করে। শেষ, বুঝতে পারছো? ক্লিয়ার, ডান। তাহলে আয়নিক যৌগ নিয়ে আমাদের আর কোনো ক্যাচাল নাই। এরপরে আমরা চলে যাই, আয়নিক যৌগ শেষ। আচ্ছা, এরপরে বলছে গঠনকালে একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে। পারবো? পারবো, দেখাচ্ছি না, পারবো। এরপরে কি বলছে, আচ্ছা একটা 2 নম্বর অণুটির বন্ধন গঠন, 2 নম্বর অণু ক্যালসিয়াম ক্লোরাইড, পারবো আয়নিক যৌগ। 1 নম্বর অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং 2 এর মধ্যে কোনটি প্রযোজ্য, এটা পারবো না ব্যাখ্যা করতে? ইজিলি পারবো, দেখাচ্ছি না কোনটা প্রযোজ্য, এটা ইজিলি করে ফেলতে পারবা। আচ্ছা, কিউ মৌলের বিদ্যুৎ, আচ্ছা বিদ্যুৎ পরিবাহিতা পরে আসবে। উদ্দীপকের একটি মৌল একাধিক উপায়ে স্থিতিশীলতা অর্জন করতে পারে। উদ্দীপকের একটি মৌল, কে একটি মৌল একাধিক উপায়ে স্থিতিশীলতা লাভ করতে পারে, একাধিক উপায়ে বলছে, ভালো কথা। তার মানে এইখানে আমরা কার কথা বলতে পারি, এইখানে আমরা যদি দেখি সিলিকনেরটা, সিলিকন হচ্ছে 14 না? আচ্ছা কাট। আচ্ছা, তাহলে আমরা এখন পরের কোশ্চেনে চলে যাই, দেখি পরের কোশ্চেনে কি বলছে। পরের কোশ্চেনে বলছে এ ও বি মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে দেখাও। এটা কি? এ বলছে পর্যায় 2 গ্রুপ 1 এর একটা মৌল, দ্বিতীয় পর্যায়ে গ্রুপ 1। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে গ্রুপ 1 এর মৌল কে হইতে পারে দেখো তো, 1s2 ইলেকট্রন বিন্যাস করে দেখো, 2s1। দ্বিতীয় পর্যায়ে প্রথম গ্রুপ, দ্বিতীয় পর্যায়ের প্রথম গ্রুপ, তার মানে এখানে কি 1 থাকতে হবে 2, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে তোমার হচ্ছে 2 এর 1 3 লিথিয়াম। আচ্ছা, এরপরে বলছে বি, বি কে দ্বিতীয় পর্যায়ে 17 গ্রুপ, তাহলে এখন কি করা লাগবে, 17 1s2 2s2 sp পরপর, তার মানে 10 যোগ হবে, 10 যোগ করলে হবে 17, তাহলে এখানে লাগবে কত 7, তাহলে 5 5 আর 2 7 যোগ 10, তার মানে 17। তাহলে এটা কি হচ্ছে দেখো তো, 4 5 আর 4 9, 9 কার ফ্লোরিন, তাহলে এটা হচ্ছে ফ্লোরিন। এখন এ ও বি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রক্রিয়া ডায়াগ্রামের সাথে দেখো। পারবো না? লিথিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ, পারবো। আচ্ছা, সিইউডি দ্বারা গঠিত যৌগ পোলার দ্রবকের দ্রবণীয়তা আমরা ব্যাখ্যা করতে পারবো, আই থিঙ্ক কোনো সমস্যা নাই, দেখে আসছি। আচ্ছা, এরপরে আছে বিদ্যুৎ পরিবাহিতা। এখন দেখো এখানে বলছে একটা পরমাণুর ভর, পরমাণুতে 34টি নিউট্রন আছে। এখন বলছে উদ্দীপকের মৌলটি বিদ্যুৎ পরিবাহী এবং তার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, এটা এখন দেখাতে বলছে। তাহলে এখান থেকে তুমি করে দেখবা আলটিমেটলি এই যে মৌলটা আছে, এই মৌলটা হবে তোমার হচ্ছে, বের করে দেখবা, এই যে গ নাম্বারটা দেখবা, বের করে যে এই মৌলটা হবে তোমার হচ্ছে কপার, বুঝছো? এই মৌলটা হবে তোমার হচ্ছে কপার, ঠিক আছে, কপার। এখন কপার মৌলটি বিদ্যুৎ পরিবাহী কিভাবে দেখাবা, ওই যে কপার তোমার হচ্ছে ধাতব বন্ধনের মধ্যে থাকে, আমরা এটা দেখাই দিচ্ছি। দেখো ধাতব বন্ধনটা হয়ে যাক একবারে, সব যখন দেখাবো ধাতব বন্ধন কেন বাঁচাবে, তাই না? তো মনে করো এটা একটা কপারের পাত, ওকে। তো কপারের পাত যদি হয়, কপার স্বাভাবিকভাবে তার স্থিতিশীল তোমার জারণ অবস্থা কত 2+, তার মানে কপার কি করতে পারে, 2টা ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে কপার 2+ এ পরিণত হতে পারে, রাইট? তার মানে এই যেটা যদি কপারের পাত চিন্তা করো, এর মধ্যে কি আছে, কপার 2+ মানে প্লাস 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 এগুলো আছে, প্লাস প্লাস এগুলো আছে, আবার আরো কি আছে, এই যে কপার 2+ তৈরি করতে যে কপার কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে না, সেই ইলেকট্রনগুলোও কিন্তু এই পাতের মধ্যে আছে, তাই না? সেই ইলেকট্রনগুলোও কিন্তু এই পাতের মধ্যে আছে। তাহলে এই প্লাস আর মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতে পারে, সেই আকর্ষণ বলটাকে আমরা বলি ধাতব বন্ধন, যার জন্য এটা ধাতুগুলা কি থাকে, একটা কাছাকাছি এবং একটা নির্দিষ্ট আকার নিয়ে সলিড ফেজে থাকতেছে। এবার দেখো বিদ্যুৎ পরিবহনের জন্য তোমার কি দরকার, ইলেকট্রন দরকার না, চার্জ দরকার। এর মধ্যে তোমার সেই ইলেকট্রন আছে না, ফ্রি ইলেকট্রন, মাইনাস 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 এইগুলো ত্যাগ করতেছে, আছে। তাহলে এইটাতে তোমরা কি করতে পারবা, বিদ্যুৎ পরিবহন করতে পারবা। শেষ, এইগুলোই গুছায় সুন্দর মতো সাজায় লিখে ফেলবা।
সাধারণ নিয়মের ব্যতিক্রম, এটা দেখাচ্ছি না, এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না। আচ্ছা, পরের কোশ্চেনটাতে চলে যাই। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটাতে চলে যাই। আচ্ছা, বন্ধন প্রকৃতি চিত্রসহ পারবো আমরা। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে MOR এবং কিউ মৌলদের বন্ধনকে একই প্রতি যুক্তি সহ বিশ্লেষণ করে। আচ্ছা, আমরা একটু দেখি NR কি হইতে পারে। NR, ওকে, এটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। এরপরে এটা তাহলে কি, সালফারের পরে কি আসে? 16, 17, তার মানে এটা হবে হচ্ছে তোমার ক্লোরিন। আচ্ছা, এটা কি সোডিয়াম, সোডিয়ামের পরে কি? লিনাকে ওই যে পর্যায় সারণীতে পড়ে আসছিলাম, গ্রুপ 1-এর হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সের না কে পটাশিয়াম। এখন বলছে NOR মৌল কি ধরনের বন্ধনে আবদ্ধ হয়, তার বন্ধন। NOR পটাশিয়াম ক্লোরাইড, আয়নিক যৌগ, একই জিনিস, দেখো ঘুরে ফিরে আসে। MOR এবং কিউ মৌলের মধ্যে বন্ধন কি একই রকম? আচ্ছা, MOR কি? এম কই ভাইয়া? MOR এটা বলছে, তাই না? এম বলছে। এমটা এখানে কিভাবে উপরে দিল? এটা এম তো এখান থেকে তো এম বলা সম্ভব না। এমটা তো এইভাবে দেওয়া উচিত হয়নি, কোনো একটা গ্রুপে দিতে পারতো, বুঝছো? কোনো একটা গ্রুপে দিলে আমরা সেটা বলতে পারতাম, বাট এটা তো পুরোই জুড়ে দিছে, এরকম তো কোনো কিছু আসলে পসিবল না। ঠিক আছে, তো যাই হোক, MOR এটা যদি নাও বলি, যদি NR বলতাম তাহলে এটা তোমার হচ্ছে আয়নিক হইতো। বাট এই সাইডটাতে তোমার এমটা স্পেসিফিক কোনো একটা গ্রুপে থাকার কথা, এটা দেয় নাই, এটা উদ্দীপকের ঝামেলা আছে। ঠিক আছে, উদ্দীপকের ঝামেলা আছে। আমরা কিউ আর কিউটা একটু দেখে দিই। কিউ ও কিউ মোলের মধ্যে বন্ধন কি একই প্রকৃতির? কিউ কই? কিউ হচ্ছে এ পাশে আছে, তাহলে এই পাশে থাকলে কি হবে দেখো তো? এই পাশে থাকলে কি হবে? এই পাশে আছে ক্লোরিন, এটা যদি হয় ক্লোরিনের পরে কি আসবে? 17, তাহলে এত দূর তো যাওয়ার কথা না। তাহলে কি এখানে ভুল করছে কোনোটা? উদ্দীপক তুলতে কি ভুল করলো? তাহলে এখানে তার কোনো গ্রুপ নাম্বারও দেওয়া নাই, তাই এই কোশ্চেনটাতে ঝামেলা আছে। সো এই পার্টটা কাট যাবে, এটা ভুল আছে, এটা কাট যাবে। আচ্ছা, তো এটা আমরা বুঝে ফেলছি। এখন তাহলে পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে? খ বেলুনে রক্ষিত গ্যাসের বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা ডায়াগ্রামে কে দেখাও। আচ্ছা, মুক্ত জোড় বন্ধন জোড়, খুবই একটা ভালো কোশ্চেন। দেখো, মুক্ত জোড় বন্ধন জোড়, লাস্ট টপিক। মুক্ত জোড় ও বন্ধন জোড়, মুক্ত জোড় ও বন্ধন জোড়, ঠিক আছে? মুক্ত জোড় ও বন্ধন জোড়। এখন দেখো মুক্ত জোড়টা কি? মুক্ত জোড় বলতে আমরা কি বুঝি? মুক্ত জোড় বলতে আমরা বুঝি সেই ইলেকট্রনগুলা যারা বন্ধনে অংশগ্রহণ করে না। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যেগুলা বন্ধনে অংশগ্রহণ নিবে না, বন্ধনে অংশ নেয় না, সেটা হচ্ছে মুক্ত জোড়। ইলেকট্রন যদি বন্ধনে অংশ নেয় না, যে ইলেকট্রনগুলা বন্ধনে অংশগ্রহণ নেয় না তারা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, বা এটাকে আমরা লন পেয়ার বলি, সংক্ষেপে এলপি দিয়েও লিখতে পারি। বন্ধন জোড় বা পরীক্ষার কাজে আবার এলপি দিয়ে লিখিও না, ঠিক আছে? বন্ধন জোড় মানে কি? বন্ধনে আবদ্ধ আছে, তাহলে যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশ নেয় এদেরকে ইংলিশে বলি বন্ড পেয়ার। তুমি সংক্ষেপে আমরা এখানে বিপি বা বন্ড পেয়ারতে দেখাবো, বুঝছো? এখন দেখো মুক্ত জোড় বন্ধন জোড় দেখাইতে গেলে আমরা জাস্ট কি করবো বলো তো? আমরা হচ্ছে তোমার প্রথমে ডট ক্রস দিয়ে একটু দেখাই, সুবিধা হবে। তো সব সময় বন্ধনে অংশ নেয় কারা? ইলেকট্রন। কোন ইলেকট্রন? ভ্যালেন্সিয়াল, যোজ্যতা স্তরের ইলেকট্রন। তাই আমাদের কাজ হবে যোজ্যতা স্তরের ইলেকট্রন নিয়ে মুক্ত জোড় বন্ধন জোড় আইডেন্টিফাই করতে চাই। তাহলে এখন N2 বলছে, তাই না? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 5টা। আগে তো ইলেকট্রন বিন্যাস দেখাবা। তাহলে 2, এবার 1 2 3 ট্রিপল বন্ড থাকে। এই পাশে একটা নাইট্রোজেন আছে। সেম ভাবে ওই অষ্টক তত্ত্বের কথা, শেষ কক্ষপথে 5টা থাকবে, নিয়মের মতো অর্জন করবে, তাই N2 তৈরি করে। এগুলো কিন্তু বইলো আর কি, একটু বুঝছো? তাহলে মার্কটা কাটতে পারে 2 2 3 5, তাহলে হইল না? এখন আমাকে বলছে পুরো N2তে মুক্ত জোড় কয়টা, বন্ধন জোড় কয়টা, এটা বের করতে বলছে। পুরো N2, পুরো এই পুরো যৌগতে। এখন দেখো, মুক্ত জোড় ইলেকট্রন যৌগে, পুরো যৌগে যদি আমাকে বলে যৌগে, বুঝো? যৌগে মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় মানে কি? যারা বন্ধনে অংশ নেয় নাই। কারা কারা অংশ নেয় নাই দেখো তো? 2টা 4টা, এই যে 2টা 4টা ভ্যালেন্সিয়ালের এই 4টা কিন্তু বন্ধনে অংশ নেয় নাই। এই 4টা বন্ধনে অংশ নেয় নাই, তাহলে তুমি কি বলবা? মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 4টা, তাই বলবা? বললে কিন্তু ভুল। দেখো, নামের মধ্যে জোড় আছে, জোড় মানে পেয়ার আকারে তোমার বলতে হবে, জোড় আকারে। তুমি যদি 4 বলো তাহলে 4 জোড়া মানে কয়টা হয়ে যাচ্ছে? 8টা ইলেকট্রন, বাট 8টা না, এখানে মুক্ত জোড় আছে কয়টা, মানে মুক্ত ইলেকট্রন কয়টা আছে? 4টা আছে না?
তাহলে জোড় আকারে যদি বলো এই 4টি ইলেকট্রন মানে কয় জোড়া? 2 জোড়া। তার মানে মুক্ত জোড় আছে, তার মানে কয় জোড়া এখানে আছে? 2 জোড়া। 2 জোড়া আকারে বলবা, তাহলে 4টা মানে 2 জোড়া, তার মানে মুক্ত জোড় কত? 2টা। এখন যদি আমাকে বলতো মুক্ত ইলেকট্রন কয়টা, মুক্ত ইলেকট্রন জোড় বলিনি, তাহলে ইলেকট্রন কয়টা, তাহলে কিন্তু তুমি 4টা বলতা। এবার যদি বলি বন্ধন জোড়, বন্ধন জোড় কয়টা বলো? বন্ধন জোড় কয়টা বলো তো? বন্ধন জোড় আমার কিন্তু পুরো যৌগে বলছে, পুরো যৌগে বন্ধন জোড় কয়টা এটা বলছে। বন্ধন জোড় কয়টা দেখো, বন্ধনের অংশ নিচ্ছে কয়টা? 3 আর 3 6, 3 আর 3 6, 6 মানে কয় জোড়া? 6 মানে 3 জোড়া, তাহলে বন্ধন জোড় 3টা। আর যদি বলতো বন্ধন ইলেকট্রন, বন্ধন ইলেকট্রন যদি বলতো কয়টা, বন্ধন ইলেকট্রন কয়টা, তাহলে তুমি কি বলতা? জোড় নাই, তার মানে 3 3 6, জাস্ট 6টা বলে দিতা। এখন একটা জিনিস মনে রাখো, এটা কিন্তু আমার যৌগের কথা বলছে। এখন যদি আমাকে শুধু বলতো একটা নাইট্রোজেন পরমাণু, অর্থাৎ স্পেসিফিক যদি বলতো একটা নাইট্রোজেন পরমাণুতে বা শুধু নাইট্রোজেন পরমাণুতে, যেটাই বলুক, একটা নাইট্রোজেন পরমাণু বা নাইট্রোজেন পরমাণুতে, নাইট্রোজেন পরমাণুতে, ঠিক আছে, মানে স্পেসিফিক কোনো পরমাণু যদি বলে দেয়, সেই ক্ষেত্রে যদি বলে মুক্ত জোড় কয়টা, সেই ক্ষেত্রে যদি মুক্ত জোড় বলতো কয়টা, তাহলে কি পুরো যৌগটা নিবা? এখানে পুরো যৌগ বলছে না, এবার কি বলতেছে? নাইট্রোজেন পরমাণু, যে মানে যে কোনো একটা নাইট্রোজেন পরমাণুতে কয়টা আছে মুক্ত জোড় দেখো? 2, মানে হচ্ছে 1 জোড়া। তখন কিন্তু এইটাকে কাউন্ট করা যাবে না, মানে তুমি সিঙ্গেল যে কোনো একটা নাইট্রোজেন দেখতে পাবে। পুরো যৌগ বললে সবগুলো পরমাণু, বুঝতে পারছো কাহিনী? তার মানে স্পেসিফিক যদি কোনো পরমাণু বলে দেয়, তাহলে দেখবা সেইখানে মুক্ত জোড় কয়টা। যদি পুরো যৌগ বলে, তাহলে দেখবা সবগুলা পরমাণুতে কয়টা 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 মুক্ত জোড় আছে তাদের যোগফল, এতটুকুই। বুঝতে পারছো তো? ডান গেল। তো এখন এটা বলছে এই ডট স্ট্রাকচার তো দেখাইলে, আর একটা বলছে ডায়াগ্রাম এঁকে দেখাতে, এটাও দেখাবা। আর ডায়াগ্রাম এঁকে দেখাবা কি N2 কিভাবে তোমার হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করে, তার ডায়াগ্রাম পারবা না? তার ডায়াগ্রাম কিন্তু পারবা, সেই ডায়াগ্রাম এঁকে এখানে আলটিমেটলি দেখাই দিলে হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, পারলাম। এর পরেরটা কি বলছে? পরের কোশ্চেন কি বলছে? বিদ্যুৎ পরিবাহিতা। পরের কোশ্চেন বলছে বিদ্যুৎ পরিবাহিতা, ঠিক আছে, বিদ্যুৎ পরিবাহিতা বলছে। আচ্ছা, বিদ্যুৎ পরিবাহিতা যাওয়ার আগে তোমাদের একটা সমযোজী বন্ধন একটু উদাহরণ দেখায় আসি। মনে করো CH4, এটা একটু দেখাই, CH4 দেখাই, CH4 এটা সমযোজী বন্ধনটা আমি একটু দেখাচ্ছি, CH4। তো এটা বন্ধনটা যদি দেখাতে চাও, তো প্রথমে কি করবা বলে দিবা যে কার্বন একটা তোমার হচ্ছে অধাতু, হাইড্রোজেন একটা অধাতু, তার মানে এরা দুইটা অধাতু পরস্পরের সাথে কি করবে? পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সমযোজী যৌগ মিথেন তৈরি করবে। আচ্ছা, এখন ফার্স্টে কি করবে? যে নিচে এদের যৌগ গঠন ব্যাখ্যা করা হলো। তো প্রথমে কার্বন ইলেকট্রন বিন্যাস দেখাবা 2 4, তারপরে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস দেখাবা 1। এবার ওই সেই অষ্টক তত্ত্বের কথা, ওই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কথা, ওই ব্যাখ্যাগুলো দিতে হবে, ওই ব্যাখ্যাগুলো দিতে হবে, এবং ওই ব্যাখ্যাগুলো দিয়ে বলবা তাই এরা পরস্পরের সাথে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। অর্থাৎ কার্বন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস রাখার জন্য তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চায়, তাই 4টা হাইড্রোজেনের সাথে সে তার ইলেকট্রন শেয়ার করবে, এবং হাইড্রোজেনগুলো কার্বনের সাথে ইলেকট্রন শেয়ার করবে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিরতা লাভ করার জন্য। আগে যেসব ওই অষ্টক তত্ত্ব এইগুলো কথা বলে আসছি, এগুলো সব কিন্তু মেনশন করে কাজ করবা, বলবা। তার মানে এখানে কি হচ্ছে দেখো তো, CH4 C 2, কার্বনটা 2 4 2 4, ওকে। এখানে আছে কয়টা? আচ্ছা, অন্য কালার দিচ্ছি কেন, এখানে 6টা, তাই না? মানে 4টা আছে, 2 4, ওকে। তাহলে এখানে কি যাবে দেখো তো, হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, ওকে, হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, শেষ। এখন দেখো কার্বনের 8টা ইলেকট্রন হয়ে গেছে। ওকে, তাহলে এটা আমরা বুঝছি। এবার পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে দেখো, উদ্দীপকের BC মৌল দ্বারা বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাথে দেখাও, আয়নিক বা সমযোজী কিছু একটা হবে, পারবা। AOC দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম না মানলেও BOC দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মেনে চলে, পারবা, না পারার কিছু নাই, তাই না? আশা করি পারবা। আবার বন্ধন প্রকৃতি, আবার সেই অষ্টক নিয়ম না মানলে 2 এর নিয়ম, মানে যে অষ্টক নিয়ম 2 এর নিয়ম নিয়ে কিন্তু প্রথমেই আলোচনা করছি, সেই জিনিসগুলো দেখাইতে হবে, সেইগুলা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে, সেইগুলা ব্যাখ্যা করতে হবে। পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এরপরে এটা কি বলছে দেখো, NM2 ও NM4, NM2 কে, আচ্ছা একটু দেখি, NM2 কে গ্রুপ 16,
গ্রুপ 16তে এখানে কি আছে পর্যায় 2, তার মানে পর্যায় 2তে আছে, তার মানে প্রথমে পর্যায় 2, প্রথমে কে থাকে, প্রথমে এটা কি অক্সিজেন, গ্রুপ 16তে মনে আছে OSSC-তে পড়ে, তার মানে এখানে সালফার আছে। আর NM2 এম কে বলো তো এখানে গ্রুপ 17 প্রথম মৌল, দ্বিতীয় পর্যায়ে 17, প্রথম কে SF। আচ্ছা NM4 তার মানে এখানে দুইটা যৌগ, একটা হচ্ছে SF2 আর একটা হচ্ছে SF4। এইটার বলছে যৌগ দুটির একটির কেন্দ্রীয় পরমাণু অষ্টক নিয়ম মেনে চললেও অপরটি অষ্টক নিয়ম মানে না। তো দেখি SF2 মানে সালফার ডাইফ্লোরাইড আর টেট্রাফ্লোরাইড। তো SF2টা দেখো, আমি ডিটেলসে ডায়াগ্রাম দেখাচ্ছি না, তোমরা ডিটেলসে ডায়াগ্রাম আঁকবা এবং বাংলা লিখবা, আমি জাস্ট তোমাকে সলভ করে দিচ্ছি। দেখো SF2টা কেমন হয়, আমি ডট ক্রস দিয়ে দেখাই, তোমরা কিন্তু বড় করে ডায়াগ্রাম ভিতরে ইলেকট্রন সহ সবসময় দেখাবা, ঠিক আছে? আমি তোমাদের সংক্ষেপে দেখাচ্ছি, বোঝাই দিচ্ছি। S2 8 6 সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা, 6টা। তাহলে দেখো এখানে কি কাজ করতেছে সালফার, এইখানে মনে করো একটা ফ্লোরিনের সাথে এখানে একটা ফ্লোরিনের, এখানে আছে 4, এখানে আছে 4 গেল, তার মানে এখানে একটা ফ্লোরিন আছে, এখানে একটা ফ্লোরিন, তাহলে 2 4 6, এইখানে একটা ফ্লোরিন 2 4 6। তাহলে এখন দেখো তো, এখন সালফারের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা হলো, আগে ছিল 2 4 6, এখন কয়টা হয়েছে 2 4 6, নতুন করে এই 2টা, তাহলে মানে 8টা। তার মানে এখানে কি হচ্ছে অষ্টক নিয়ম মানে, এইখানে অষ্টক নিয়ম মানে, ঠিক আছে? আর একটা কি আছে SF4, দেখো SF4টা দেখো মানে কিনা SF4, রাইট? সেম, তাহলে সালফার 2 6টা ইলেকট্রন না, দাঁড়াও একটু দাঁড়াও, ওকে 4, মনে করে একটা ফ্লোরিনের সাথে আছে, এখানে একটা আছে, 6টা। এখন দেখো এই ফ্লোরিনের সাথে, মনে করো এখানে একটা ফ্লোরিনের সাথে আছে 2 4 6, এখানে 7 ফ্লোরিনের, এখানে একটা শেয়ার 2 4 6 7, এখানে একটা দিয়ে দিলাম যেটা শেয়ার করতেছে ফ্লোরিন একটা 7, এখানে একটা শেয়ার 2 4 6। এখন দেখো সালফারের ভ্যালেন্সিয়ালে কয়টা হলো, আগে 6টা ছিল, এখন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইলেকট্রন। তাহলে সালফারের এখন কয়টা হলো 10টা, তার মানে কি অষ্টক নিয়ম মানলো না, তার মানে এখানে অষ্টক সম্প্রসারণ। তাহলে এটা কি অষ্টক সম্প্রসারণ, তার মানে কি অষ্টক নিয়ম মানবে, অষ্টক নিয়ম মানবে হচ্ছে SF2, কে মানবে না SF4, ডাইফ্লোরাইডটা মানবে, টেট্রাফ্লোরাইডটা মানবে না। সো এটা ডায়াগ্রাম দিয়ে দেখাবা, অষ্টক নিয়ম কি সেটা বলবা, যেগুলো আগে বলে আসছি ডায়াগ্রাম দিয়ে দেখাবা, তারপর এখানে ক্যালকুলেট করে দেখাবা এখানে এসে কয়টা ইলেকট্রন, এখানে এসে কয়টা ইলেকট্রন, এইটা দিয়েও দেখাতে পারো, বাট অবশ্যই তার সাথে ডায়াগ্রাম স্ট্রাকচারটা অ্যাড করতে হবে, কিন্তু ডায়াগ্রামটা দেখানো বেটার, ঠিক আছে? ওকে, এরপরে কি বলছে এই সেম কোশ্চেন। আচ্ছা, তো মোটামুটি আই থিঙ্ক আমাদের হচ্ছে একটা হিউজ ক্লাস শেষ করলাম আমরা, রাসায়নিক বন্ধনের শিওর শর্ট সিরিজের সিকিউটা আমাদের ডান, তাই না? সো আমরা যদি এই থিওরিগুলো ভালো মতো বুঝি পড়ি, আশা করি এই চ্যাপ্টারের সিকিউতে আমাদের কেউ আটকাতে পারবে না। এই চ্যাপ্টারের যে কোনো সিকিউ, যে কোনো কোশ্চেন আমরা ইজিলি একেবারে কচু কাটা করে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। সো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, যে ক্লাসগুলো করালাম এটা নোটগুলো ভালো মতো রিভিশন দিও, প্লাস নিজে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো তোমাদের সবার ভালো এক রেজাল্টের অপেক্ষায় থাকতেছি। আর যারা FRB-তে জয়েন করতে চাও কিন্তু এখনও করোনি, দ্রুত জয়েন করে ফেলো, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি 25শে সেপ্টেম্বর থেকে। সো ক্লাসগুলোতে দ্রুত জয়েন করে ফেলবা, অ্যান্ড ক্লাসগুলো রেগুলারিটি মেনটেন করে আই থিঙ্ক তোমাদের প্রিপারেশনটা টপ নচ পর্যায়ে যাবে, অ্যান্ড একটা বেটার প্রিপারেশন নিয়ে একেবারে পরীক্ষার হলে ছক্কা হাঁকাতে পারবা। সবার জন্য অনেক শুভকামনা।